শুরু। আসসালামু আলাইকুম, আমি সুমন। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফিনান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি। আমি মাস্টার্সে অধ্যয়নরত আছি। তো আজকে আমাদের হিসাব বিজ্ঞান ক্লাসের প্রথম ক্লাস শুরু হতে যাচ্ছে। তো তোমরা যারা পেইড বেস থেকে ক্লাস করবো তোমাদেরকে স্বাগতম, এবং এখনো যারা পেইড বেসে ভর্তি হও নাই, তোমাদেরকে অনুরোধ করবো তোমরা যেন পেইড বেসে ভর্তি হয়ে যাও। তো আজকে আমরা যারা ক্লাসটা দেখবো, দেখো আমাদের এখানে হচ্ছে যেটা হিসাব বিজ্ঞানের আমাদের লেকচার 1, আমরা লেকচার অনেকগুলো কভার করব। এখান থেকে দেখো আমাদের লেকচার 1 যে টপিকস গুলো আমরা আজকে কভার করব সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি এবং হিসাবের বৈষম্য। ভাই এই টপিকস থেকে আমাদের অনেকগুলো কোয়েকশন আছে। দেখো এখান থেকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে 2 থেকে 4টা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবা 2 থেকে 4টা এখান থেকে কমন পাবা। ভাইয়ার আজকে যারা ক্লাসটা করবা তোমাদের জন্য বিশেষ সুখবর থাকবে। আজকে ক্লাসে যা কিছু নিয়ে আমি আলোচনা করবো সেখান থেকে তোমরা লিখে রাখো 2 থেকে 4টা প্রশ্ন কমন পাবা যে কোনো বিশ্ববিদ্যালয়ে। আমাদের প্রথম অধ্যায় এবং প্রথম হিসাব বিজ্ঞান পরিচিতি এবং হিসাবের বৈষম্য, এর বাইরে আজকে ভাইয়া যা পড়াবে এর বাইরে কখনো কোনো কোয়েকশন থাকবে না আশা করি। তো আমাদের যারা যারা ক্লাসটা করতেছো বা লাইভে আসো, দেখো আমাদের এই যে আমাদের প্রতিষ্ঠানের তারেক্স অ্যাকাউন্টিং এন্ড ম্যানেজমেন্ট বই আছে। তোমরা যারা বইটা কিনতে চাও তারা প্রি অর্ডার করার জন্য পেজে ইনবক্স করবা। এখন দেখো আমরা ক্লাসে চলে যাই। দেখো এইখানে প্রথমে লেখা আছে, দেখো হিসাব তথ্যের ব্যবহারকারী। এর আগে একটু আলোচনা করি। দেখো আমাদের প্রথমে কি লেখা আছে, হিসাব বিজ্ঞানের পরিচিতি। দেখো হিসাব বিজ্ঞানের পরিচিতি, আমাদের হিসাব বিজ্ঞানের পরিচিতি। হিসাব বিজ্ঞানটা কি? হিসাব বিজ্ঞানটা হচ্ছে একটা তথ্য ব্যবস্থা। কি বলি ভাইয়া? তথ্য ব্যবস্থা। অর্থাৎ এর কাজটা কি? হিসাব বিজ্ঞান হচ্ছে তথ্য ব্যবস্থা। এটা অনেকগুলো কাজ আছে। দেখো ভাইয়া এখানে হচ্ছে লেনদেন হচ্ছে কি কি করে। দেখো ভাইয়া লেনদেন শনাক্তকরণ করবে, করার পর হচ্ছে ভাইয়া এটাকে লিপিবদ্ধকরণ করবে। লিপিবদ্ধকরণ করবে। করার পর এইখান থেকে ভাইয়া যে আউটপুটটা আসবে, লিপিবদ্ধকরণ করার পর যে আউটপুটটা ভাইয়া আসবে, সেই আউটপুটটা হচ্ছে ভাইয়া কি? ব্যবহারকারীদের কাছে পৌঁছিয়ে দেওয়া। অর্থাৎ আমরা বলতে পারি হিসাব বিজ্ঞান হচ্ছে একটা তথ্য ব্যবস্থা। এর কাজ হচ্ছে কি? লেনদেন শনাক্তকরণ করবে, লেনদেন লিপিবদ্ধকরণ করবে, এবং এই লেনদেন লিপিবদ্ধকরণ করার পর থেকে এখান থেকে যে আউটপুটটা পাবে সেটা তাদের কাজ হচ্ছে ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়া। তাহলে দেখি আমরা নেক্সট কি লেখা আছে। দেখো এখানে ভাইয়া এই যে ব্যবহারকারী, আমি এখানে যেটা বললাম যে ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়া, এই ব্যবহারকারী হচ্ছে দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর একটা হচ্ছে কি ভাইয়া? বহিস্থ ব্যবহারকারী। দেখো একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী আর একটা হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। ভাইয়া এইখানে দেখো এই যে অভ্যন্তরীণ ব্যবহারকারী, বহিস্থ ব্যবহারকারী, অনেক ক্লাস করছো, অনেক বই পড়ছো, কিন্তু ভাইয়ার আজকে আমি তোমাদেরকে একটা টেকনিক সহকারে পড়াবো। আশা করি তোমরা সবগুলোই বুঝতে পারবা এখানে। তো দেখো এখানে প্রথমে কি বলছে, দেখো ভাইয়া অভ্যন্তরীণ ব্যবহারকারীতে কি কি আছে। দেখো অভ্যন্তরীণ ব্যবহারকারীতে আছে কি? দেখো ব্যবস্থাপনা পরিচালক, অন্যান্য পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা। ভাইয়া এরকম অসংখ্য। ভাইয়া দেখো এখানে যেটা হচ্ছে, এখানে অসংখ্য জিনিস আছে। দেখো ভাইয়া এখানে অনেকগুলো আছে। দেখো আজকে আমি তোমাদের জন্য অনেক কিছু নিয়ে এসেছি। এই যে দেখো এখানে প্লাস অনেকটা আছে, প্রায় 15টার উপাদানের মতো ছিল। এগুলো একটু দেখো, এটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু আর তোমাদের অন্য কোনো কিছু পড়া লাগবে না। তবে একটা কথা মনে রাখবা, আমি যেটা পড়াচ্ছি দেখো মনে রাখবা, অভ্যন্তরীণ ব্যবহারকারী, তুমি যদি অভ্যন্তরীণ ব্যবহারকারীটা যদি মনে রাখো তাহলে তোমার বহিষ্ঠ ব্যবহারকারী মনে রাখা লাগবে না। যদি তুমি অভ্যন্তরীণ ব্যবহারকারী যদি মনে রাখতে পারো তাহলে বহিষ্ঠ ব্যবহারকারীটা তোমার মনে রাখা লাগবে না ভাইয়া। তো দেখো এখানে কি আছে। দেখো আমি 3টা শর্ত বলবো ভাইয়া, 3টা কন্ডিশন বলবো। এই 3টা কন্ডিশনের যদি ফুলফিল হয় তাহলে সেটা হবে অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর যদি ভাইয়া কন্ডিশন যদি তার যদি ফুলফিল না হয় তাহলে ভাইয়া এটা হবে বহিষ্ঠ ব্যবহারকারী। তাহলে দেখে নি আমরা কি করা যায়। দেখো এখানে আমি যাই পেজে যাই, দেখো দেখো আমি একটা নতুন পেজ ওপেন করেছি। দেখো এখানে আমি কিছু লিখবো। দেখো অভ্যন্তরীণ ব্যবহারকারী শনাক্ত করার কয়েকটা পদ্ধতি। ভাইয়া অনেক ক্লাস করছো ভাইয়া, এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে বুঝো। অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা হবে? দেখো ভাইয়া আমি এখানে লিখে দিচ্ছি।
অভ্যন্তরীণ ব্যবহারকারী। হ্যাঁ, তিনটা কন্ডিশন ভাই, শর্ত হচ্ছে আমাদের তিনটা। একটা হচ্ছে প্রতিষ্ঠানের 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 অভ্যন্তরীণ অভ্যন্তরীণ সদস্য হতে হবে ভাইয়া, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সদস্য হতে হবে আমাদের প্রথম শর্ত এটা। দ্বিতীয় শর্তটা হচ্ছে ভাইয়া প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা, গ্রহণ সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা থাকতে হবে, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা থাকতে হবে। তৃতীয় হচ্ছে দেখো ভাইয়া বেতনভোগী হতে হবে, বেতনভোগী বা বেতনভুক্ত লিখে দিই ভাইয়া, বেতনভুক্ত হতে হবে ভাইয়া। এই তিনটা কন্ডিশন যদি আমাদের ফুলফিল হয় তাহলে সেটা অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর যদি না হয় ভাইয়া বহিস্থ ব্যবহারকারী। তাহলে আমরা দেখি, প্রথমে দেখো আমাদের ওইখানে যেটা লেখা ছিল, আমি তোমাদের কয়েকটা আমি এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো আমি এখানে লিখে দিই, ধরো ব্যবস্থাপক, ব্যবস্থাপক। তো এই ব্যবস্থাপক ধরো এটা হচ্ছে আমরা সবাই জানি অভ্যন্তরীণ ব্যবহারকারী, কিন্তু অভ্যন্তরীণ ব্যবহারকারীটা কেন দেখো ভাইয়া, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সদস্য। অর্থাৎ আমি এই যে একটা প্রতিষ্ঠান, ধরো ভাইয়া এই যে একটা আমার প্রতিষ্ঠান, ধরো আমি এইখানে একটু বড় করে লিখে দিই, এইখানে হচ্ছে আমার প্রতিষ্ঠান ভাইয়া, এটা হচ্ছে আমার প্রতিষ্ঠান, আর এটা ধরো প্রতিষ্ঠানের আশেপাশের জায়গা, প্রতিষ্ঠানের আশেপাশের জায়গা। অর্থাৎ এই প্রতিষ্ঠানের মধ্যে আমার ইনভলভ থাকতে হবে, অর্থাৎ অভ্যন্তরীণ সদস্য হতে হবে। অর্থাৎ এই প্রতিষ্ঠানের বাইরে লোকজনকে আমরা অভ্যন্তরীণ ব্যবহারকারী বলবো না। দ্বিতীয়ত আমি লিখছি কি ভাইয়া, দেখো সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা থাকতে হবে। দেখো একজন ব্যবস্থাপক কোম্পানির যে কোনো সিদ্ধান্ত গ্রহণে সে ক্ষমতা রাখে, অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত গ্রহণে সে কি করতে পারে, সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এরপরে দেখো ভাইয়া কি বলছে, বেতনভুক্ত হতে হবে ভাইয়া, ব্যবস্থাপক তো বেতনভুক্ত। এখন ভাইয়ার আরেকটা জিনিস বুঝাই তোমাদের, দেখো তোমরা তো অনেক পড়ে আসছো, কর্মচারী ভাইয়া পড়ছো না, কর্মচারী। এখন তোমরা একটু কমেন্ট করে আমাকে বলো তো, কর্মচারীটা অভ্যন্তরীণ ব্যবহারকারী নাকি বহিষ্ঠ ব্যবহারকারী? খুব দ্রুত। দেখো এই কর্মচারীটা হচ্ছে ভাইয়া, এই কর্মচারীটা হচ্ছে বহিষ্ঠ ব্যবহারকারী ভাইয়া। কি বহিষ্ঠ ব্যবহারকারী? তাহলে এখন বলবা যে ভাইয়া যে বলছে যে প্রতিষ্ঠানের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে হবে, আমি এই যে প্রথমে লিখে দিয়েছি কি ভাইয়া, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সদস্য হতে হবে। আচ্ছা কর্মচারীরা কোথায় কাজ করে ভাইয়া? কর্মচারীরা কিন্তু এই প্রতিষ্ঠানের ভিতরেই কাজ করে। আজব তো, ও প্রতিষ্ঠানের ভিতরে কাজ করে অথচ সে অভ্যন্তরীণ ব্যবহারকারী না। কেন ব্যবহারকারী না ভাইয়া? দেখো ও কিন্তু আবার দেখো বেতনভুক্ত হতে হবে ভাইয়া, আমাদের শর্তটা লেখা আছে কি ভাইয়া, বেতনভুক্ত হতে হবে। অর্থাৎ দেখো কর্মচারীটা হচ্ছে কি ভাইয়া, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সদস্য হতে হবে ভাইয়া, এটা ফুলফিল করছে ভাইয়া, এই শর্তটা আমাদের ফুলফিল করছে। কিন্তু আমাদের দেখো দ্বিতীয় শর্তটাও ফুলফিল করছে, অর্থাৎ এটাও আমাদের পূর্ণতা অর্জন করছে। দেখো বেতনভুক্ত হতে হবে, ও কিন্তু বেতন পায়, একজন কর্মচারী ভাইয়া কি পায়, বেতন পায়। কিন্তু একটা জিনিস মনে রাখবা, কর্মচারীরা কখনো ব্যবসায় প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রয়োগ করতে পারে না। কর্মচারীরা কখনো ব্যবসায় গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। অর্থাৎ এই শর্তটা আমাদের পূরণ করে নাই, এই শর্তটা ভাইয়া আমাদের কি করে নাই, পূরণ করে নাই। এই জন্য ভাইয়া সেটা কর্মচারীটাকে আমরা বলি বহিষ্ঠ ব্যবহারকারী। কি বলি ভাইয়া? বহিষ্ঠ ব্যবহারকারী। এরপরে ভাইয়া আরো কিছু আলোচনা করি। দেখো আমি তোমাদের আরেকটা জিনিস দেখাই ভাইয়া, বিনিয়োগকারী, বিনিয়োগকারী, বিনিয়োগকারী। তাহলে বলো তো ভাইয়া বিনিয়োগকারীটা কি হবে, বিনিয়োগকারীটা কি হবে ভাইয়া? ভাইয়া একটু বলো তো, কমেন্ট করে আমাকে জানাও, অভ্যন্তরীণ ব্যবহারকারী নাকি বহিষ্ঠ ব্যবহারকারী ভাইয়া বলো তো। দেখো এই যে বিনিয়োগকারীটা যেটা, এই বিনিয়োগকারী সেটা সাধারণত হচ্ছে বহিষ্ঠ ব্যবহারকারী। কি হবে ভাইয়া? বহিষ্ঠ ব্যবহারকারী। এখন এখানেও দেখো এই সব শর্ত ফুলফিল করে না ভাইয়া, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সদস্য হতে হবে। দেখো তোমার একজন প্রতিষ্ঠানে ও টাকা বিনিয়োগ করছে, ওরে ধরে নিতে পারো যে না ও কোম্পানির মালিকের মতো, তাই না? তাহলে তুমি এটা ঠিক আছে ভাইয়া, এই শর্তটা ফুলফিল করছে যেহেতু বিনিয়োগকারী। এরপরে দেখো ভাইয়া বেতনভুক্ত হতে হবে। দেখো বেতনভুক্ত হতে হবে, এটা ফুলফিল করে না। বিনিয়োগকারী কখনো বেতন পায় না, বিনিয়োগকারী পাবে কি ভাইয়া, লভ্যাংশ অথবা মুনাফা দিতে হবে তাদেরকে। এরপরে দেখো ভাইয়া সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা গ্রহণে থাকতে হবে। অর্থাৎ ভাইয়া দেখো বিনিয়োগকারী, তোমার প্রতিষ্ঠানে যদি একজন বিনিয়োগ করে, ওর একটা দাবি থাকবে। তুমি যখন কোন একটা নতুন সিদ্ধান্ত যখন তুমি যাইবা, তখন সে বলবে যে না আমি এটা মানি না, এটা করা যাবে না। তুমি ওরে কথা অবাধ্য করতে পারবা না। অর্থাৎ বিনিয়োগকারী সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা
রাখতে পারে, কিন্তু ভাইয়া বেতনভুক্ত হতে হবে। দেখো, কিন্তু বিনিয়োগকারী কখনো বেতনভুক্ত হয় না। কোম্পানি যখন মুনাফা করবে তখন তাকে কি মুনাফা প্রদান করবে বা লভ্যাংশ প্রদান করা হয়। এই জন্য ভাইয়া বিনিয়োগকারীটা হচ্ছে কি আমাদের বহিষ্ঠ ব্যবহারকারী। তাহলে ভাইয়ের কথাগুলো শুনতে পারছো? দেখো, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সদস্য হতে হবে। আমাদের তিনটা শর্ত। দেখো ভাইয়া, যারা ক্লাসটা করতেছো শুধু ক্লাসটা করলে হবে না, একটা খাতা কলম, একটা নোট খাতা একটা কলম সাথে রাখবা এবং ক্লাসে যা পড়াচ্ছি খুব মনোযোগ সহকারে পড়বা। কারো কোনো বন্ধু, ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ডের মেসেজ সিন করা যাবে না। যদি কেউ মেসেজ যদি সিন করে থাকো তাহলে মনে রাখো কোনো পরীক্ষা পাস করতে পারবা না। এটা তোমার জন্য বদদুয়া, যদি ধরো বদদুয়াই দিছি ভাইয়া। যাও, দেখো এরপরে যাই আমরা নেক্সটে চলে যাই ভাইয়া, স্লাইডে চলে যাই আমরা। দেখো দেখো এইখানে দেখো, দেখো ভাইয়া এইখানে কি লেখা আছে দেখো তো। এইখানে হচ্ছে আমাদের দেখো, আচ্ছা এটা হচ্ছে, দেখো এখানে কি আছে, এটা এটা না কোথায় চলে গেছে, হ্যাঁ এটা 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 স্লাইডে, হ্যাঁ দেখো ভাইয়া, অভ্যন্তরীণ ব্যবহারকারী, আরেকটা হচ্ছে কি ভাইয়া বহিষ্ঠ ব্যবহারকারী। ভাইয়া কথা বুঝো, আমি বইটা রেখে দিচ্ছি। হ্যাঁ, দেখো ভাইয়া এখানে কি বলছে ভাইয়া, ব্যবস্থাপনা পরিচালক অর্থাৎ পরিচালকগণ। আমি তিনটা শর্ত দিছি ভাইয়া। প্রথম শর্ত হচ্ছে সদস্য হতে হবে, অভ্যন্তরীণ সদস্য হতে হবে। আমি আবারও একটু লিখে দিচ্ছি, হ্যাঁ, অভ্যন্তরীণ সদস্য হতে হবে। আরেকটা হচ্ছে ভাইয়া বেতনভুক্ত হতে হবে, অর্থাৎ যারা অভ্যন্তরীণ থাকবে তারা বেতনভুক্ত হতে হবে, বেতন পাইতে হবে। এরপরে ভাইয়া তৃতীয় কন্ডিশনটা বা দ্বিতীয় কন্ডিশনটা যদি বলি, সিদ্ধান্ত গ্রহণে ক্ষমতা থাকতে হবে, সিদ্ধান্ত গ্রহণে ক্ষমতা থাকতে হবে। ভাইয়া এই তিনটা শর্ত মনে রাখবা, তাহলে কখনো আশা করি তোমাদের এই অভ্যন্তরীণ ব্যবহারকারী বের করতে কোনো প্রবলেম হবে না। তুমি পরে এগুলো ভাইয়া অনেকে শর্টকাট টেকনিক দিবে, মুখস্থ করবা, ভাইয়া এগুলো হাজার হাজার পাইবা তুমি। অভ্যন্তরীণ ব্যবহারকারী শেষ নাই, অনেক আছে। বাহ্যিক ব্যবহারকারী, বহিষ্ঠ ব্যবহারকারী অনেক আছে ভাইয়া। তুমি কতটা শর্টকাট টেকনিক দিয়ে মনে রাখবা ভাইয়ার তিনটা কন্ডিশনের কথা মনে রাখবা, তাহলে আর কখনো তুমি পরীক্ষার হলে কোনো প্রবলেমে পড়বা না। তাহলে দেখি ভাইয়া একটু দেখো, অন্যান্য পরিচালকগণ। ভাইয়া পরিচালকগণ যারা থাকে তারা বেতনভুক্ত থাকে, এক কথাই দেখো বেতনভুক্ত থাকে, তারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখতে পারে এবং প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ অর্থাৎ তারা প্রতিষ্ঠানের ভিতরে কাজ করে ভাইয়া, প্রতিষ্ঠানের ভিতরে কাজ করে। এরপরে দেখো, নির্বাহী কর্মকর্তা, মহাব্যবস্থাপক, মানব সম্পদ ব্যবস্থাপক। এইটাকে মানব সম্পদ যেটাকে বলে, এটাকে বলে এইচআর, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এটা একটু মনে রাখবা, এটা হচ্ছে এইচআরএম ভাইয়া। এইচআরএম মানে কি? হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এরপরে কি ভান্ডার ব্যবস্থাপক ভাইয়া, ভান্ডার ব্যবস্থাপক কি? ভান্ডার হচ্ছে এটা ইংলিশ আমি যদি বলি ভাইয়া বুঝে যাবা, স্টোর। স্টোর মানে কি? সাধারণত আমরা গুদাম ঘর বলতে পারি। গুদাম ঘর দেখাশোনার জন্য আমাদের একজন ব্যবস্থাপক লাগে, তাকে বলি কি ভাইয়া ভান্ডার ব্যবস্থাপক, এবং ওই ব্যবস্থাপক হচ্ছে বেতনভুক্ত, তাকে বেতন দেওয়া হয়। এরপরে দেখো ভাইয়া, সুপারভাইজারগণ বা পরিদর্শকগণ, এটা হচ্ছে কোম্পানির বেতনভুক্ত প্লাস সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখতে পারে। কোম্পানির কর্মকর্তা ভাইয়া এখানে একটু মনে রাখবা ভাইয়া, কিন্তু এখানে স্লাইডে লিখে দিয়েছে কর্মকর্তাগণ, নট কর্মচারী। কর্মচারী কিন্তু ভাইয়া লেখে না, এটা মনে রাখবা, গুলাইবা না কিন্তু। ভালো করে মনোযোগ সহকারে ক্লাসটা করো। ট্রেজারার বা কোষাধ্যক্ষ ভাইয়া, ট্রেজারার বা কোষাধ্যক্ষ তো বুঝতে পারছো, একটা প্রতিষ্ঠানের যাবতীয় খরচ, আয় ব্যয়, যতগুলো টাকা পয়সার তোমার লেনদেন হবে সবগুলা কোষাধ্যক্ষের সিগনেচার থাকবে ভাইয়া, এর সিগনেচার ছাড়া হবে না। এটা হচ্ছে তার অভ্যন্তরীণ ব্যবহারকারী। প্রধান হিসাব রক্ষক ভাইয়া, প্রধান হিসাব রক্ষক এটা হবে। আন্তঃনিরীক্ষক ভাইয়া, এই নিরীক্ষকটা ভালো করে বুঝো ভাইয়া। আন্তঃনিরীক্ষক, নিরীক্ষক দুই ধরনের হয় ভাইয়া। একটা দেখো আমি এখানে আমি দুই ধরনের লিখে দিই। এখানে যেটা হচ্ছে দেখো ভাইয়া, আন্তঃনিরীক্ষক, আরেকটা হচ্ছে বহিষ্ঠ নিরীক্ষক। বহিষ্ঠ নিরীক্ষক ভাইয়া, বহিষ্ঠ নিরীক্ষক। দেখো এই দুইটা জিনিস বুঝো, না হলে কিন্তু ভুল করবা। নিরীক্ষক, মানে একটা আছে নিরীক্ষক। দেখো ভাইয়া এখানে দুইটা নিরীক্ষক নিয়ে ভাইয়া কথা বলতেছে, আন্তঃনিরীক্ষক, বহিষ্ঠ নিরীক্ষক। ভাইয়া এখন কথা হচ্ছে কি, দেখো আন্তঃনিরীক্ষক কারা আর বহিষ্ঠ নিরীক্ষক কারা। আমি একটু কথা বলি, সবকিছু তো বোর্ডে লেখা যাবে না, কিছু কথা মাথায় নিয়ে নিবা। ভাইয়া যা বলতেছে একদম মনে রাখবো ভালো করে। যদি ক্লাসটা যদি বুঝতে প্রবলেম হয় তুমি আবার ক্লাসটা দেখবা, ক্লাস দেখে যদি প্রবলেম হয় বাইরে ফোন লাগাবা, ঠিক আছে? আমাদের পেজ পেজে যারা আছো তোমরা কল লাগাবা আমার ডিরেক্ট, আমি সবকিছু বুঝিয়ে দিব। দেখো আন্তঃনিরীক্ষকটা কি ভাইয়া, তুমি একটা জিনিস মনে রাখো, এই ব্যবসায় প্রতিষ্ঠানের তোমার প্রত্যেক বছর আর্থিক অবস্থার বিবরণী করা হয় ভাইয়া। কি করা হয়? আর্থিক অবস্থার বিবরণী করা হয়। আর্থিক অবস্থার
বিবরণী করা হয়। ভাইয়া দেখো আর্থিক অবস্থার যে বিবরণী করা হয় এটা কারা করে? এটা হচ্ছে ভাইয়া হিসাব রক্ষক ধরো করে, এই যে প্রধান হিসাব রক্ষক করে, এই প্রধান হিসাব রক্ষক করে। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে হিসাবটা করলে এখন তুমি কিভাবে বুঝবা যে এই হিসাবটা ঠিক আছে, এখান থেকে তারা টাকা পয়সা নেই নাই বা কোনো চুরি ডাকাতি হয় নাই? অর্থাৎ একটা কোম্পানিতে যখন ব্যালেন্স শিট যখন করা হয়, এইখানে দুর্নীতির জায়গাটা ভাইয়া এইখানে। ধরো তোমার প্রফিট হয়েছে 2 কোটি টাকা, সে দেখাইছে 1.5 কোটি টাকা, বাকি পরিচালক সবাই মিলে খায় ফেলছে বা টাকাটা সরাই ফেলছে। এখন তোমার কাজ কি? ধরো তুমি কোম্পানির মালিক, তুমি কি করবা? আন্তঃনিরীক্ষক, আমরা জানি ভাইয়া সিএ আমাদের বিজনেস ফ্যাকাল্টির সবচেয়ে ভ্যালুয়েবল একটা ডিগ্রি, সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস। তো এদেরকে বলে আন্তঃনিরীক্ষক। তুমি কি করলা? কোম্পানিতে কয়েকজন নিরীক্ষক তুমি নিয়োগ দিলা, ওই নিরীক্ষকরা পাঠাইবা, তাদেরকে কিন্তু তুমি বেতন দিচ্ছ, কথা মনে রাখবা। তুমি পাঠাইবা, যে বলবা যে এই যে আমার আর্থিক অবস্থার বিবরণীটা করা হয়েছে বা যারা করেছে তারা কি আসলে সঠিকভাবে করেছে নাকি এখানে কোনো দুর্নীতি আছে, আপনারা খুঁজে বের করেন। তাহলে এই যে দেখো, তুমি নিজের দায়িত্বে তাদেরকে পাঠাচ্ছ ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাব করার জন্য যে তোমার আগের যে আর্থিক বিবরণী সেগুলো ঠিক আছে কিনা। এটা হচ্ছে ভাইয়া আন্তঃনিরীক্ষক। আরেকটা জিনিস বুঝাই দিই ভাইয়া, দেখো বহিষ্ঠ নিরীক্ষকটা কি ভাইয়া? দেখো ধরো তোমার কোম্পানিতে তুমি 3 বছর ধরে ভাইয়া লস দেখাচ্ছ, 3 বছর ধরে লস দেখাচ্ছ। তো হঠাৎ করে সরকার প্রধান যে থাকবে ধরো হঠাৎ করে চিন্তা করলো তোমার প্রতিষ্ঠান থেকে এতদিন 3 যাবত পর্যন্ত আমরা কোনো ট্যাক্স পাচ্ছি না, কেন পাচ্ছি না? তখন ওই তদারকি করার জন্য তোমার হাতে আন্তঃনিরীক্ষক থাকবে, নিরীক্ষক তোমার হাতে থাকবে, সরকারের হাতে নিরীক্ষক আছে। তখন তারা কি করবে? এই বহিষ্ঠ নিরীক্ষককে অফিস থেকে পাঠাবে, বলবে যাও তো তোমরা ওই তারেক্স একাডেমি যেটা আছে কোচিং সেন্টার, ওইটা তোমরা হিসাবগুলা পূর্ণ নিরীক্ষণ করো, দেখো তো তারা কেন টাকাটা পেড করে না, তাদের কি আসলে লস নাকি লাভ জিনিসটা দেখানোর পরও তারা লস দেখে আমাকে ট্যাক্স দিচ্ছে না। তখন তারা এসে আমার প্রতিষ্ঠানে একদম যা আছে খোঁজাখুঁজি সব তথ্য ব্যবহার করবে, ব্যবহার করে দেখবে যে আমার এখানে কোনো ভুল বা কোনো টাকা প্রফিট থাকা সত্ত্বেও আমি লস দেখাইছি কিনা। এটা হচ্ছে সরকার পাঠাবে, এই জন্য এটা বলি বহিষ্ঠ ব্যবহারকারী। তাহলে অভ্যন্তরীণ ব্যবহারকারী শেষ। এরপরে দেখো ভাইয়া বিনিয়োগকারী, আমি তো বললাম ভাইয়া বিনিয়োগকারী কেন হবে না, একদম মনে রাখবা। একটা শেয়ার হোল্ডারগণ, ভাইয়া একটা জিনিস আমরা আগে পড়ছি, ব্যবসায় প্রতিষ্ঠান এবং মালিক দুইটা আলাদা পক্ষ, কিন্তু দুইটা কখনো এক পক্ষ না। সম্ভাব্য বিনিয়োগকারী, ভাইয়া বিনিয়োগকারী মানেই তো তোমার বহিষ্ঠ ব্যবহারকারী। সম্ভাব্য কি? সম্ভাব্য সেই এই যে কর্মচারী, ভাইয়া এইটা ভালো করে মনে রাখবা ভাইয়া। এই কথাটা তুমি জাহাঙ্গীরনগর পরীক্ষা দাও, রাজশাহী পরীক্ষা দাও, চট্টগ্রাম ইউনিভার্সিটি তো নাই, অন্যান্য যে ইউনিভার্সিটিতে আছে গুচ্ছ একদম তুমি 100% এখান থেকে পেয়ে যাবা। এরপরে কি ভাইয়া ব্যাংক। এখন কথা হচ্ছে ব্যাংক কেন ভাইয়া? ব্যাংক বহিষ্ঠ ব্যবহারকারী কেন? ধরো তোমার হঠাৎ করে 2 কোটি টাকা লোন লাগবে ব্যবসা প্রতিষ্ঠানে, তুমি কার কাছে যাবা? ব্যাংকের কাছে যাবা। ব্যাংক তোমার কি করবে? তোমার ওই যে আগের যে আর্থিক অবস্থার বিবরণী গুলো থাকবে ওগুলো পূর্ণ নিরীক্ষণ করবে যে এই প্রতিষ্ঠানের লাভ হচ্ছে কি হচ্ছে না, নাকি কোম্পানি লস অবস্থায় আছে। যদি তোমার কোম্পানি লস অবস্থায় থাকে তাহলে ওই কোম্পানি তোমাকে কখনো বা ব্যাংক তোমাকে কখনো লোন দিবে না। এই জন্য এদেরকে বলে বহিষ্ঠ ব্যবহারকারী। এরা হচ্ছে কোম্পানি প্রতিষ্ঠানের বাইরে সরবরাহকারী। ভাইয়া তোমার দোকানে যে প্রোডাক্ট গুলো দিয়ে যাবে তুমি সেল করবা, সেটা হচ্ছে সরবরাহকারী বা ব্যবসায়ী ব্যবসায়ী বা বয়সী, এটা লেখা থাকে। গ্রাহকগণ মানে কি ভাই? ক্রেতাগণ। ও তো তোমার অংশের না, তুমি প্রোডাক্ট উৎপাদন করো কাদের জন্য? ক্রেতাকে বিক্রি করার জন্য। ক্রেতা হচ্ছে কোম্পানির বাইরের অংশ। এরপরে কি ভাইয়া সম্ভাব্য ক্রেতা। নিরীক্ষক, এই যে ভাইয়া নিরীক্ষক, আমি কিন্তু বহিষ্ঠ লিখে দিছি, পরীক্ষায় যদি কখনো তুমি পাও শুধু নিরীক্ষকগণ, এখন তুমি বহিষ্ঠ ধরবা নাকি অভ্যন্তরীণ? ভাইয়া তো বলে দিছে যে এখানে লেখা থাকবে আন্তঃনিরীক্ষক, বহিষ্ঠ নিরীক্ষক, এই জন্য আমি ভিতরে শুধু নিরীক্ষকগণ লিখে রাখছি। মনে রাখবা শুধু নিরীক্ষকগণ মানে এটা সরকার পাঠাইছে তোমার ব্যবসায় প্রতিষ্ঠানকে চেক করার জন্য, কথা বুঝতে পারছো? তো এইটা হচ্ছে তোমার বহিষ্ঠ ব্যবহারকারী। এরপরে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, শ্রমিক সংঘ, তোমার যে কোম্পানিতে শ্রমিক সংঘ থাকবে না, তারাও তথ্যগুলা ব্যবহার করবে। কারণ দেখো ভাইয়া, একজন কোম্পানিতে চাকরি করতে গেলে বা একটা শ্রমিক সংঘ থেকে লোক পাঠাবে যে দেখো তো কোম্পানির প্রফিট বা লস কেমন, ওগুলো যাচাই বাছাই করে তারা দিবে। অর্থনৈতিক পরিকল্পনা কারিগণ, এগুলো সব সরকারের অংশ। এরপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ আবার কেন আসলো ভাই এখানে বহিষ্ঠ ব্যবহারকারী? ভাই ওরা তো আমাদের প্রতিষ্ঠানের না, ওরা হচ্ছে বাইরের, এই জন্য এটা হচ্ছে বহিষ্ঠ ব্যবহারকারী। তাহলে আশা করি ভাইয়া যে আলোচনা করছে ওগুলা ভালোভাবে মনে রাখবা। কেউ যদি বলো যে শর্টকাট টেকনিক দিল না ভাইয়া, অনেকে তো পড়াচ্ছে যে মাশরুম ভান্ডার ব্যবসায়ী এরকম কিছু বলে দিছে, ওটার মধ্যে সব পাইছো ভাইয়া। এই এই কি বলে শর্টকাট টেকনিক মনে রাখবা না। হিসাব বিজ্ঞান কখনো শর্টকাটে চলে না, তোমার ব্রেন দিয়ে চলবে, তুমি যা বুঝো তাই। আমি যেগুলো বললাম তুমি ওই 3টা শর্ত দিয়ে প্রত্যেকটাকে জাজ করবা। আমি আজকে তোমাদের পেইড বেচে কয়েকটা কোয়েকশন দিব, তোমরা সবাই এগুলো আনসার করে রাখবা, আমি নেক্সট ক্লাসে দেখবো। এখন যাই, আমরা নেক্সটে যাই। দেখো এইখানে দেখো ভাইয়া আর্থিক হিসাব বিজ্ঞান ভাইয়া, হিসাব বিজ্ঞানের 2টা শাখা। ভাইয়া শাখা কয়টা?
হিসাব বিজ্ঞানের শাখা হচ্ছে দুইটা। হিসাব বিজ্ঞানের শাখা ভাইয়া দুইটা শাখা, হিসাব বিজ্ঞানের শাখা দুইটি। একটা হচ্ছে কি ভাইয়া, একটা হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান, আর্থিক হিসাব বিজ্ঞান, একটা হচ্ছে ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। ভাইয়া মনে রাখবা, ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারীদেরকে বলা হয়, অভ্যন্তরীণ ব্যবহারকারীদেরকে বুঝায়, অভ্যন্তরীণ ব্যবহারকারীদেরকে বুঝায় ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। আর আর্থিক হিসাব বিজ্ঞান ভাইয়া বলতে কি বুঝবা, বহিস্থ। কি বুঝবা ভাইয়া, বহিস্থ বুঝবা, ঠিক আছে। এরপরে কি আছে ভাইয়া, লেনদেন চিহ্নিত করুন, লেনদেন লিপিবদ্ধ করুন। ভাইয়া আমরা এটা হচ্ছে একটু পরে স্টেপে পড়বো, এটা তোমাদের থিওরি। আমি যেটা বললাম সেটা মনে রাখবা। আরেকটা হচ্ছে কি ভাইয়া, এখানে হিসাব বিজ্ঞানের প্রক্রিয়া তিনটি ধাপ। কয়টা ধাপ ভাইয়া, তিনটা ধাপ। দেখো কি কি ভাইয়া, দেখো আচ্ছা একটু দেখো, এখানে একটা তোমাদের জন্য একটা চার্ট নিয়ে আসছিলাম, যাই আচ্ছা চারটা, আচ্ছা চারটা লাগবে না, আমি এখানে তোমাদের আলোচনা করে দিচ্ছি। হ্যাঁ না, এটা না, এটা না, আরেকটা দেখো ভাইয়া, এইটা দেখো, একটু মনোযোগ দিয়ে বুঝো। দেখো হিসাব বিজ্ঞানের ধাপ কয়টা ভাইয়া, তিনটা ধাপ হচ্ছে তিনটা। একটা হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ, লেনদেন লিপিবদ্ধকরণ, হিসাব তথ্যের ব্যবহারকারীর নিকট তথ্য সরবরাহ, হিসাব তথ্যের সরবরাহ করো। আর ভাইয়া দেখো, এই যে লেনদেন লিপিবদ্ধকরণ, এটার স্টেপ আবার তিনটা ভাইয়া, এটার স্টেপ হচ্ছে আবার তিনটা। এটা হচ্ছে লেনদেন শনাক্তকরণ, লেনদেন শনাক্তকরণ, অর্থাৎ লেনদেন শনাক্ত করণ। ভাইয়া যেটা লিখছে আমি আবারও বলে দিই, এখানে বোর্ডে জায়গা হচ্ছে না, লেনদেন শনাক্তকরণ হবে। এরপরে দেখো কি আছে, দেখো আচ্ছা আমি দেখো এখানে যাই, এটা দেখো হিসাব বিজ্ঞানের ধাপ নিয়ে আলোচনা করতেছি ভাইয়া। লেনদেন চিহ্নিতকরণ বলতে পারি আমরা, হ্যাঁ লেনদেন চিহ্নিতকরণ। এরপরে ভাইয়া ধাপটা হচ্ছে কি, লিপিবদ্ধকরণ, লিপিবদ্ধকরণ। আমাদের এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, দেখো লিপিবদ্ধকরণ, লিপিবদ্ধকরণ আজকে অনেক পড়া আছে, দেখো খুব দ্রুত শেষ করতে হবে। লিপিবদ্ধকরণ, এরপর হচ্ছে তথ্য সরবরাহ। 3 নম্বর ধাপ হচ্ছে কি ভাইয়া, তথ্য সরবরাহ। তাহলে এখানে মনে রাখবা আমি যেটা বলতেছি, লেনদেন শনাক্তকরণ হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রথম ধাপ। হিসাব বিজ্ঞানের প্রথম ধাপ যদি কোনো এমসিকিউ তে থাকে ভাইয়া, কি আনসার করবা, লেনদেন চিহ্নিতকরণ দিবা। এরপরে দেখো ভাইয়া লেনদেন, এরপরে হচ্ছে লিপিবদ্ধকরণ। ভাইয়া দেখো লেনদেন লিপিবদ্ধকরণ, লেনদেন লিপিবদ্ধকরণ, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপ হচ্ছে তথ্য সরবরাহ। তাহলে ভাইয়া হিসাব বিজ্ঞানের শেষ ধাপ কি, শেষ ধাপ কি ভাইয়া, শেষ ধাপ হচ্ছে আমাদের তথ্য সরবরাহ, শেষ ধাপ। এটা হচ্ছে ভাইয়া আমাদের শেষ ধাপ, তথ্য সরবরাহ। এখন ভাইয়া এইখানে একটা জিনিস মনে রাখবা, লেনদেন লিপিবদ্ধকরণকে তিনটা অংশে ভাগ করা হয় ভাইয়া, তিনটা অংশে। একটা হচ্ছে লেনদেন, লেনদেনের ডেবিট ক্রেডিট নির্ণয়। ভাইয়া আমি এইভাবে লিখে দিই, ডেবিট ক্রেডিট, অর্থাৎ এটাকে বলা হয় ভাইয়া লেনদেন তোমার হচ্ছে শনাক্তকরণ বলতে পারো, যে ডেবিট ক্রেডিট ভাগ করা। এরপরে ভাইয়া কি করতে হবে, তুমি যখন একটা লেনদেনকে ডেবিট ক্রেডিট দুই অংশে ভাগ করে দিবা, তখন এটা কি কাজ হচ্ছে, জাবেদা ভুক্তকরণ। ভাইয়া কি হচ্ছে কাজ, জাবেদা ভুক্ত করণ। এরপরে দেখো ভাইয়া দ্বিতীয় কাজটা কি, খতিয়ান ভুক্তকরণ। কি ভাইয়া, খতিয়ান ভুক্তকরণ, খতিয়ান ভুক্তকরণ। ভাইয়া দেখো আমি এখানে দেখো তিনটা পড়াইছি। একটা হচ্ছে লেনদেন চিহ্নিতকরণ প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ হচ্ছে লিপিবদ্ধকরণ, তৃতীয় ধাপ হচ্ছে তথ্য সরবরাহ। তাহলে ভাইয়া যদি প্রশ্ন আছে লেনদেনের চিহ্নিতকরণ প্রথম ধাপ এটা, ঠিক আছে। এরপর হচ্ছে তথ্য সরবরাহ, এটা হচ্ছে শেষ ধাপ। আর লেনদেন লিপিবদ্ধকরণকে তিনটা ধাপে ভাগ করা যায়। এই যে লেনদেন শনাক্তকরণ, লেনদেন শনাক্তকরণ বা ডেবিট ক্রেডিট নির্ণয়, ভাইয়া এইটা হচ্ছে লিপিবদ্ধকরণের প্রথম ধাপ। যদি তোমার এমসিকিউতে আছে যে লিপিবদ্ধকরণের প্রথম ধাপ কি ভাইয়া, এটা হবে। যদি বলে শেষ ধাপ কি ভাইয়া, খতিয়ানভুক্তকরণ। এটা কারেক্ট নামে বলে পোস্টিং। কি বলে ভাইয়া, পোস্টিং। এটা মনে রাখবা ভাইয়া, তাইলে বুঝতে পারবা। এটা হচ্ছে এখান থেকে কোয়েকশন থাকে। এইগুলো যে ভাইয়া সব বুঝাই দিছে, ঠিক আছে। আমি এগুলো সব নিয়ে আলোচনা করছি। এরপরে দেখো আমাদের কি আছে, দেখো হিসাব বিজ্ঞানের মূল উপাদান হচ্ছে লেনদেন। ভাইয়া এখানে একটু মনে রাখো, হিসাব বিজ্ঞানের মূল উপাদান লেনদেন, কাঁচামাল ও লেনদেন। ভাইয়া এটাকে আমরা কাঁচামাল বলি, কাঁচামাল, অর্থাৎ হিসাব বিজ্ঞানের কাঁচামাল যদি হয় লেনদেন, ঠিক আছে। আর মূল ব্যক্তি ভাইয়া এটা মনে রাখবো, মূল ব্যক্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি ভাইয়া কে আবিষ্কার করছে, লুকা পেসিলি 1494 সালে, ঠিক আছে। ভাইয়া দেখো এটার
এটা ব্যাখ্যাটা কি ভাইয়া, এক পক্ষ ডেবিট হবে আরেক পক্ষ কি হবে ভাইয়া, ক্রেডিট হবে। এবং ডেবিট ক্রেডিট 2 টাকায় 2 টাকা যদি বসে আমি 2 টাকা দুই দিকে ডেবিট ক্রেডিট ইকুয়াল হতে হবে। এটা হচ্ছে দ্রুততর দাখিলা পদ্ধতি। এরপরে দেখো ভাইয়া এইটা কোয়েকশনটা আমরা এখানে দেখো, এই যে দেখো হিসাব চক্রের ধাপ, হিসাব চক্রের ধাপ ভাইয়া, হিসাব চক্রের ধাপ এখানে 11টা লেখা আছে। 11টা হবে না ভাই, হিসাব চক্রের ধাপ হবে কয়টা, 9টা। তাহলে ভাইয়া কেন আপনি এখানে 11টা দিয়েছেন? কথা হচ্ছে দেখো এখানে ঐচ্ছিক ধাপ আছে 2টা, এই 2টা বাদ দিবা, আমি এখানে লিখে দিছি। দেখো সিরিয়াল মেনটেন করতে হবে ভাইয়া, প্রথমে লেনদেন শনাক্তকরণ নিয়ন্ত্রণ বিশ্লেষণ করতে হবে, এরপরে জাবেদা দিবা, জাবেদার পরে ওইটা দিয়ে আবার খতিয়ান করবা, খতিয়ান থেকে রামিল, এরপরে রামিল মিলবে না। ধরো অনেক সময় তোমার কি হয় ভাইয়া, ওই যে তোমার হচ্ছে মিলে না, অনিশ্চিত হিসাব থাকে, অনিশ্চিত হিসাব তোলার জন্য সমন্বয় দাখিলা খুঁজবা, কোথায় কোথায় ভুল হয়েছে সেগুলো খুঁজে বের করা হচ্ছে সমন্বয় দাখিলা। এরপরে ভাইয়া কি রামিল আর সমন্বয় দাখিলা মিলে সম্মানিত রামিল করবা, ওইটার থেকে যদি চাও কার্যপত্র করবা, না হলে করবা না। এটা কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের কোনো দায়বদ্ধ নাই, কার্যপত্র চাইলে করতে পারে নাও পারে, জাস্ট খসড়া ভাবে কেন করে ভাইয়া, তাদের এই ইনফরমেশন গুলা সঠিক আছে কিনা সেটা জানার জন্য কার্যপত্র করে, তবে সব প্রতিষ্ঠান সেটা করে না। এরপরে ভাইয়া কি আর্থিক বিবরণী, এই যে ভাইয়া এই দুটা জের দেখে আমরা কি করব, আর্থিক বিবরণী করব। আর্থিক বিবরণী থেকে সমাপনী দাখিলা দিব ভাইয়া, সমাপনী দাখিলা কার কার দেওয়া হয়, সমাপনী দাখিলা দেওয়া হবে আয় এবং ব্যয় ভাইয়া, আয় এবং ব্যয়ের সমাপনী দাখিলা দেওয়া হবে। এই কথাগুলো কিন্তু ভাইয়া নোট করে রাখবা, এগুলা কিন্তু লেকচার শিটে নাই। এরপরে ভাইয়া সমাপনী পরবর্তী রামিল, সমাপনী পরবর্তী রামিল ভাইয়া, সমাপনী পরবর্তী রামিল তো বুঝো, পরবর্তী রামিল বলতে কি আমি সম্পদ দায় মালিকানা সত্ত্বকে নিয়ে আমি সমাপনী রামিল করবো, কারণ আয় ব্যয় আমার প্রথম বছরে যা ছিল ওটাকে আমি হিসাবে ভুলে যাব, যে আমার এই বছরে আমার আয় ছিল এত, ব্যয় ছিল এত, কিন্তু সম্পদ দায় মালিকানা সত্ত্বকে রাখতে হবে, সেটা তুমি পরের বছর নিয়ে যাবা। ঠিক আছে ভাইয়া, এই 11টা ধাপের মধ্যে ঐচ্ছিক ধাপ 2টা, কার্যপত্র আর একটা হচ্ছে বিপরীত দাখিলা। বিপরীত দাখিলা কাদের জন্য দেওয়া হয় ভাইয়া মনে রাখবা, অগ্রিম আয় ব্যয়, অগ্রিম অগ্রিম এবং অগ্রিম এবং বকেয়া। দেখো ভাইয়া অগ্রিম বকেয়া, কার অগ্রিম এবং বকেয়া হবে ভাইয়া, আয় এবং ব্যয়ের, অর্থাৎ বিপরীত দাখিলা এগুলো দেওয়া হয় মনে রাখবা। অগ্রিম বকেয়া অর্থাৎ অগ্রিম আয় অথবা অগ্রিম বকেয়া, আয় ব্যয় যে কোনো হতে পারে, এটার জন্য আমাদের কি দেওয়া হয়, বিপরীত দাখিলা। এরপরে যে আমরা নেক্সটে যাই, দেখো নেক্সটে কি আছে তোমাদের জন্য, এইগুলা ভাইয়া বলে দিছি আমি সবকিছু মনে রাখবার। একটা হচ্ছে পরিত্যাজ্য ধাপ, ভুল সংশোধনী, জাবেদাভুক্তকরণ, স্থানান্তরকরণ, এটা একটু পড়ে নিবা, এইটা একটু পড়ে নিবা, থিওরি পড়বা। ঠিক আছে, দেখো আরেকটা জিনিস ভাইয়া বলে দিই, তোমরা অনেক কিছু পড়ছো, এই জিনিসটা তোমরা জানো না। ব্রিটিশ পদ্ধতিতে হিসাব চক্রের ধাপ 5টি ভাইয়া, ব্রিটিশ চক্রের হিসাব চক্রের ভাই, ব্রিটিশ চক্রেরটা কেন পড়বো ভাই, আমরা যে হিসাব বিজ্ঞান করি সেটা কিন্তু আমাদের দেশে সবকিছু না, ওটা বাইরে থেকে নিয়ে আসছে। তাহলে দেখো প্রথমে জাবেদা করে, খতিয়ান করে, রামিল, আর্থিক বিবরণী, আর এরপরে কি করবো ভাই, অনুপাত। তারা আমাদের জন্য কামলা খাটে না, 8-10টা দাঁত নিয়ে বসে থাকে না, তারা কম সময়ের মধ্যে ভালো কিছু করে, এই জন্য ভাইয়া তাদের ধাপ হচ্ছে কম। কেউ ভুলে বলবে না যে ওখানে ধাপ ছিল 9টা এখানে 5টা কেন, কারণ তারা অল্প পরিসরে ভালো কিছু করে, ওরা আমাদের বাংলাদেশের মতো না। এরপরে দেখো ভাইয়া এখানে কিছু থিওরি দেওয়া আছে, উদ্দেশ্য, উপাদান, ব্যক্তি, আউটপুট, এগুলো ভাইয়া তোমরা অনেক আগে থেকে পড়ে আসছো ভাই, থিওরির জন্য সময় নষ্ট করছি না ভাই, এগুলো পড়ে নিবা। এরপরে দেখো ভাই আমাদের মূল আলোচনায় আসি ভাই, একদম ধৈর্য সহকারে ক্লাসটা করবা, একদম হাল ছাড়া যাবে না কিন্তু ভাইয়া, সব কথাগুলো শুনতে হবে। দেখো এখানে কি আছে ভাইয়া, আমাদের হিসাব বিজ্ঞানের ব্যক্তি মূলত 2 প্রকার, হিসাব নিকাশের ব্যক্তি মূলত কয় প্রকার ভাইয়া, 2 প্রকার ভাইয়া। একটা হচ্ছে বকেয়া বা প্রাপ্য পদ্মেয় বা উপচিতি ব্যক্তি, নামগুলো মনে রাখবা। এটা কে স্বীকৃত করে ভাই, গেট। গেট গেট মানে কি, জেনারেলি অ্যাকাউন্টিং অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, জেনারেলি অ্যাকাউন্টিং অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল ভাই, এই নামটা মনে রাখবা, আমি নিচে দেওয়া আছে এখানে আমাদের স্লাইডে। আইএফআরএস, আইএফআরএস ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। দেখো ভাইয়া নগদান ভিত্তিক আর হচ্ছে বকেয়া ভিত্তিকটা কি, দেখো ভাইয়া এখানে একটা জিনিস বুঝো, নগদান ভিত্তিক বলে কি, ধরো আমি পণ্য ক্রয় করছি, পণ্য ক্রয় করছি 10,000 টাকা, 10,000 টাকা, এর মধ্যে বাকিতে আছে, ধরো ভাইয়া বাকিতে আছে 5,000 টাকা, এর মধ্যে আছে বাকিতে 5,000 টাকা, মানে পণ্য ক্রয় করছো 10,000, এর মধ্যে বাকিতে আছে 5,000। সে বলে কি আমি বাকি জিনিসটাকে ধরবো না, আমি বাকি জিনিসটাকে ধরবো না। অর্থাৎ নগদান ভিত্তিক বলতে বোঝায় নগদের যে লেনদেনটা সংগঠিত হবে সেটাই লিপিবদ্ধ হবে, নগদের যে লেনদেনটা সংগঠিত হবে সেটা লিপিবদ্ধ হবে। তাইলে ভাই আমরা হিসাবে কত টাকা দেখাবো, আমাদের দেখো 5,000 টাকা বাকিতে চলে গেছে, তাইলে ভাই আমরা নগদান হিসাবে, অর্থাৎ নগদান হিসাবে বা নগদান ভিত্তিক বলে কি আমার 5,000 টাকা হিসাবভুক্ত করতে হবে, এটা হচ্ছে আমার নগদান ব্যক্তি। এরপরে দেখো ভাইয়া কি বলছে, বকেয়া বা পদ্য উপচিতি ব্যক্তি, এটা কি ভাইয়া, দেখো এটা বলে আমার লেনদেন নগদে হোক বাকিতে হোক সবগুলো লিখবো, কোনো কিছু বাদ দেওয়া যাবে না, তবে আর্থিক অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। একজন কর্মচারী মরে গেছে,
সেটা বলা যাবে না, অর্থাৎ সেটাকে নেওয়া যাবে না, অর্থাৎ আর্থিক অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। তাহলে দেখো কি বলছে ভাইয়া, এখানে পণ্য বিক্রয় করছে কত, ধরো ওই ব্যক্তি, আচ্ছা আগেরটাই যাই আমরা, পণ্য ক্রয় করছে 10,000 টাকা, বাকিতে কত ভাইয়া, বাকিতে হচ্ছে 5,000 টাকা। তাইলে ভাইয়া দেখো এই জিনিস দুইটা বুঝো, নগদানে কি বলে শুধুমাত্র 5,000 টাকা লিপিবদ্ধ হবে, কিন্তু প্রাপ্য বকেয়া কি বলে আমার লেনদেন গুলো বাকি তো নগদে হোক সবগুলা লিপিবদ্ধ হবে। তাইলে ভাইয়া আমার এইখানে ঘটনা ঘটছে কি, নগদে ঘটছে কত ভাইয়া 5,000, আর বাকিতে হয়েছে কত ভাইয়া, বাকিতে হয়েছে 5,000, ভাইয়া 5,000। তাইলে ভাইয়া আলাদা আলাদা এই দুইটা টাকায় আমরা হিসাবে লিপিবদ্ধ করব, অর্থাৎ নগদ এবং বাকিতে যে দুইটাই লেনদেন সংঘটিত হয়েছে এখানে 10,000 টাকাটা আমরা হিসাবে করব, হিসাবভুক্ত করব কোন ব্যক্তি অনুযায়ী, প্রথম ব্যক্তিটা বকেয়া বা প্রাপ্য পদ্য ব্যক্তি অনুযায়ী, আর নগদান ব্যক্তি কি ভাইয়া, ও নগদ ছাড়া বুঝবে না, বাকিতে কোনো লেনদেন সেই হিসাবভুক্ত করবে না। তো আমরা কি করি ভাইয়া, মনে রাখবা এই আমরা যেটা হিসাব বিজ্ঞান সাধারণত প্রতিষ্ঠিত এই ব্যক্তির উপর, ভাই এটা হচ্ছে একটা সর্বজন স্বীকৃত পদ্ধতি, এটা অ্যাকসেপ্টেড, এটা সর্বজন স্বীকৃত, ঠিক আছে ভাইয়া। এই পদ্ধতি দিয়ে আমরা হিসাব বিজ্ঞান পুরোটা হচ্ছে আমাদের একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত আমরা যতগুলো অ্যাকাউন্টিং পড়বো সবগুলো হচ্ছে গেপ সমর্থনযোগ্য। এরপরে আইএফআরএস এও কিন্তু সমর্থনযোগ্য, অর্থাৎ দুইটা মিলাই এটা, কিন্তু আইএফআরএস যেটা দেখাচ্ছে নগদান ভিত্তি সেটাকে আমরা গ্রহণ করব না। এখানে দেখো ভাই একটা লেখা আছে, গেপ আইএফআরএস স্বীকৃত বকেয়া ব্যক্তির উপর আধুনিক হিসাব বিজ্ঞান প্রতিষ্ঠিত। ভাইয়া আপনি বলেন এখানে নগদান ভিত্তিক আইএফআরএস, ভাই আইএফআরএস দুইটাই দেখাইছে, এটাও এটাও, তবে আইএফআরএস যে দুইটা দেখাইছে এর মধ্যে এটা বাদ দিয়ে দিব, অর্থাৎ নগদান ভিত্তিক নিব না, আমরা কি করবো এই ব্যক্তিটা হিসাব করবো, অর্থাৎ আমরা হিসাব বিজ্ঞানে যতগুলো লেনদেন লিপিবদ্ধ করবো বা যেটাই করা হয়, তোমরা যদি বলে কোন ব্যক্তির উপর ভিত্তি করে হিসাব বিজ্ঞান সংরক্ষণ করা হয় বা সংরক্ষিত করা হয় লিপিবদ্ধ করা হয়, তুমি বলবা প্রাপ্য বকেয়া পদ্ধতি। দেখো এরপরে যাই, নেক্সটে যাই, দেখো ভাইয়া এখানে কি লেখা আছে, সনাতন পদ্ধতি। ভাইয়া এই যে এখানে দেখো সনাতন পদ্ধতি, ভাইয়া সনাতন পদ্ধতিতে হিসাব দুই প্রকার, একটা হচ্ছে ব্যক্তিবাচক অব্যক্তিবাচক। এখন দেখো ভাইয়া ব্যক্তিবাচক কোনগুলা মনে রাখবা, দেনাদার আর পানাদার হচ্ছে ব্যক্তিবাচক, দেনাদার এবং পানাদার এগুলো থেকে কিন্তু এমসিকিউ পাইবা, একদম মনে রাখো। ভাইয়া স্লাইডে লিখে দিচ্ছি এগুলো বলতেছে, ভাইয়া এটা না আমি লিখে দিচ্ছি যাতে তোমরা এগুলো খুব সহজে দেখতে পারো। দেনাদার হিসাব, পাওনাদার হিসাব এগুলো ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক, অব্যক্তিবাচক ও ব্যক্তিবাচক অর্থাৎ ব্যক্তি না, অর্থাৎ ব্যক্তি না, সম্পত্তিবাচক অর্থাৎ ধরো সম্পত্তিবাচক কি আছে ভাইয়া, নগদ, নগদ আছে, ব্যাংক জমা আছে, এগুলো। আবার বলবো ভাইয়া দেনাদার তো, দেনাদার তো সম্পত্তিবাচক না ভাইয়া, দেনাদার হবে এইখানে, অর্থাৎ ব্যক্তিরা যাবে এখানে দেনাদার পাওনাদার বাদ দিয়ে, অর্থাৎ দেনাদার বাদ দিয়ে বাকি যা সম্পত্তি থাকবে সবগুলা হচ্ছে অব্যক্তিবাচক। এখন নামিক হিসাব কি ভাইয়া, নামিক হিসাব মনে রাখবা, এটা এমসিকিউ তে পাইবা, এটা এমসিকিউ তে পাবা, যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিয়েছে এই এমসিকিউটা আসছে যে নামিক হিসাব কোনগুলা, আই এবং ব্যয় গুলো হবে নামিক হিসাব। অর্থাৎ ভাইয়া দেখো শিক্ষানবিশ সালামি, এই যে এখানে দেখো ভাইয়া লেখা আছে, এখানে লেখা নাই বলে দিই, ধরো অবচয়, বিজ্ঞাপন, এরপর হচ্ছে তোমার ধরো ক্রয়, এগুলো সব হচ্ছে ভাইয়া ব্যয় হিসাব। তাহলে আমাদের নামিক হিসাব বলতে আমরা দুইটা হিসাবকে বুঝবো, আয় এবং ব্যয়। এরপরে যায় ভাইয়া সম্পদ হিসাব, দেখো সম্পদে কি আছে ভাইয়া, স্থায়ী সম্পদ এগুলো তোমরা জানো, এরপর অস্পর্শনীয় সম্পদ, সুনাম, পেটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট এগুলো তো জানো ভাইয়া। ট্রেডমার্ক কি একটা লোগো, ঠিক আছে, আর একটা কি ভাইয়া কপিরাইট, অর্থাৎ এই যে আমরা যে বইটা বানাইছি, ধরো আমাদের এই যে কোম্পানি, আমাদের এটা ধরো বই, এই বইটার জন্য কেউ কপি করতে না পারে সেটার জন্য আমরা কপিরাইট করব, ঠিক আছে ভাইয়া। আর আরেকটা জিনিস দেখো প্যাটেন্ট কোনটা, ধরো আমরা এই যে আমাদের যে হোয়াইট বোর্ডে যে ক্লাসটা নিচ্ছি এই হোয়াইট বোর্ডটা ধরো তোমাদের তারেক স্যার বানাইছে, এখন তারেক স্যার চাচ্ছে যেন এইটা যেন আর কেউ কপি করে বা সে নতুন ভাবে এইভাবে যাতে কেউ বাজারে নিয়ে আসতে না পারে সেটার জন্য প্যাটেন্ট, অর্থাৎ কোনো কিছু আবিষ্কার করলে সেটার জন্য প্যাটেন্ট করা হয়। আর কপিরাইট করা হবে বই পুস্তকের জন্য। ট্রেডমার্ক কি ভাইয়া, ওই যে দেখো আইফোনের পিছনে দেখবা যে অ্যাপল থেকে এভাবে সবাই ছবি তুলে, দেখছো আয়নার সামনে গিয়ে ওইটা। এরপরে দেখো ভাইয়া বিনিয়োগ, বন্ড, সঞ্চয়পত্র ক্রয়, শেয়ার, ঋণপত্র ক্রয়। ভাই এটা খুব মনোযোগ দিয়ে পড়ো ভাইয়া, বন্ড, সঞ্চয়পত্র ক্রয়, শেয়ার, ঋণপত্র ক্রয়। ভাই এটাকে কখনো তুমি ঋণপত্র ক্রয় করলে বলবো যেটা দায় না ভাইয়া, তুমি অন্য কোম্পানির যদি এগুলো ক্রয় করো তখন হবে তোমার এটা যাবে দাম। মনে রাখবা বিনিয়োগ হবে ডেবিট, ভাইয়া বিনিয়োগ হবে ডেবিট, এবং বিনিয়োগ ডেবিট হওয়ার পরে কি লিখবে ভাইয়া, নগদ টাকা চলে যাচ্ছে, নগদান হিসাব ক্রেডিট। কথা বুঝতে পারছো ভাইয়া? যদি জিজ্ঞেস করে শেয়ার ক্রয় কি করবা, বিনিয়োগ ডেবিট, নগদান ক্রেডিট, বিনিয়োগ ডেবিট, নগদান ক্রেডিট। অন্য কোম্পানির ঋণপত্র ক্রয় কি করবা, বিনিয়োগ ডেবিট, নগদান ক্রেডিট। অর্থাৎ এই যখন তুমি কোনো কিছু ক্রয় করবা ভাইয়া, তুমি বন্ড ক্রয় করবা, শেয়ার ক্রয় করবা, ঋণপত্র ক্রয় করবা, এইগুলো যখন ক্রয় করবা তখন তোমার এটা বিনিয়োগ হবে। আবার যখন এগুলো যখন বিক্রি করবা ভাইয়া তখন দায় চলে যাবে, ঠিক আছে ভাইয়া? শুধু দায় হবে কোনটা, শেয়ারেরটা বাদ দিয়ে, অর্থাৎ ঋণপত্র এরপরে হচ্ছে তোমার বন্ড, এই দুটা বিক্রি করলে দায় সৃষ্টি হয়। অর্থাৎ এগুলো সবগুলো ক্রয় করলে তোমার বিনিয়োগ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরপরে দেখো ভাই অসম্মানিত ব্যয় বা বিলম্বিত খরচ, প্রাথমিক খরচ, বিলম্বিত বিজ্ঞাপন, শেয়ার, বাটা ওভার, গবেষণা ব্যয়। ভাইয়া অসম্মানিত ব্যয় কেন বলা হয়, এটাকে কি কি বলা হয় ভাইয়া একটু মনে রাখো, অলিক সম্পদ, ভুয়া সম্পদ।
ভাই আমি তোমার একটা জিনিস বুঝাই, দেখো এখানে প্রাথমিক খরচটা কি, বিলম্বিত বিজ্ঞাপন। ভাই এটাকে অসম্মিত কেন বলা হয় বিলম্বিত বিজ্ঞাপন? দেখো আমি তোমার বলি, ধরো ভাইয়া আমি আজকে আমাদের কোচিং এর প্রচারণার জন্য 3টা সাইনবোর্ড বানাইছি। ধরো একটা ঢাকাতে, একটা সিলেটে, একটা হচ্ছে রাজশাহীতে লাগাইছি। এই 3টা হচ্ছে আমার বিজ্ঞাপন ভাইয়া, 3টা বিজ্ঞাপন। এখন কথা হচ্ছে আমি সকালে রাজশাহী গিয়ে দেখলাম ওটা ভেঙে গেছে, তাহলে ওটা তোমার বিজ্ঞাপন খরচ। আর ঢাকাটা আর সিলেটের এই 2টা বিজ্ঞাপন এখনো চকচকে ঠিক আছে, তাহলে এটা আমার আরো কয়েক বছর আমি এটা ব্যবহার করতে পারবো, কয়েকদিন ব্যবহার করতে পারবো। ওই 2টা বিলম্বিত বিজ্ঞাপন। এখন কথা হচ্ছে ভাইয়া ওই 2টা সাইনবোর্ড আমি কোনো দোকানে কি বিক্রি করতে পারবো? অর্থাৎ বিক্রি করে যদি টাকা কনভার্ট করতে পারি তাহলে সেটা সম্পদ হবে। মনে রাখবা, কোনো একটা বড় ধরনের খরচ যদি ওই টাকাটা মানে ওই সম্পদটাকে বিক্রি করে যদি নগদ টাকা রূপান্তর করতে না পারো, সেটা হবে অসমন্বিত ব্যয় বা অলিক সম্পদ। ভাইয়ার কথাটা মনে রাখো, সেটা হবে অসমন্বিত ব্যয় বা অলিক সম্পদ। দেখো প্রাথমিক খরচ, দেখো প্রাথমিক খরচ ভাইয়া, দেখো আমি যে রুমে ক্লাসটা নিচ্ছি এটা হচ্ছে তোমার ব্লু কালার একটা ক্লাসরুম। তো এই যে দেখো রং, যে আমরা যে একটা কোম্পানি খোলার সময় বা একটা বাসায় যে রং করাই, আমি কি রংটাই হচ্ছে প্রাথমিক খরচ। অর্থাৎ তুমি যদি প্রাইম ফুড বা ফাস্ট ফুডে যা খাইতে যাও, দেখবো যে অনেকগুলো নকশা করা আছে, ওইটা হচ্ছে প্রাথমিক খরচ। একটা কোম্পানি গঠন করার সময় যে খরচটা হবে প্রাথমিক খরচ। এখন তুমি এইখানে ধরো এই যে এটা এখানে সাদা হোয়াইট কালার লাগাছে, আমি কি এই কালারটা ছুটাইয়া আমি বিক্রি করতে পারবো অন্য কোনো কোম্পানির কাছে? বিক্রি করা যাবে না। কিন্তু এই সাদা কালারটা ধরো আমি এটা থেকে বেনিফিট পাবো 3 থেকে 4 বছর। কথা বুঝতে পারছো? অর্থাৎ কোনো কিছু খরচ করবা, সেটা থেকে তুমি দীর্ঘদিন যাবত সুযোগ সুবিধা পাবা, কিন্তু ওইটাকে নগদ টাকা রূপান্তর করতে পারবো না। সেটাকেই ভাইয়া আমরা বলি অলিক সম্পদ। কি বলি ভাইয়া? অলিক সম্পদ বলি। এই যে এখানে অসমৃত লেখা আছে ভাইয়া, আরো 2টা বলে দিলাম, অলিক সম্পদ, ভুয়া সম্পদ। কথা বুঝতে পারছো? এরপরে যাই ভাইয়া দীর্ঘমেয়াদী দায়, বন্ধকি ঋণ, ঋণপত্র, প্রভিডেন্ট ফান্ড, এইগুলা ভাইয়া। এরপরে যাই আমরা নেক্সটে যাই। এই যে ভাইয়া এখানে মালিকানা সত্ত্ব আছে, এগুলো তোমরা জানো। তো তোমরা একটা জিনিস মনে রাখবো ভাইয়া, এখানে দেখো উত্তোলনের সাথে আয়কর, জীবন বীমা, প্রিমিয়াম। ভাইয়া এই 3টার জাবেদা, ধরো আয়কর প্রদান, জীবন বীমা প্রদান, জাবেদা কি হবে ভাইয়া? উত্তোলন ডেবিট, নগদ ক্রেডিট। এই 3টা উত্তোলন ভাইয়া। জীবন বীমা কার জন্য দেওয়া হয়? আমার জন্য দেওয়া হবে। আমার ব্যবসা প্রতিষ্ঠানের জীবন থাকে না। আয়কর কার উপর দেওয়া হয়? ব্যক্তি যে আয় করে সেটার উপর দেওয়া হয়। তাহলে এই 2টা ব্যক্তির স্বার্থে না ভাইয়া? এই 2টা ব্যক্তির স্বার্থে। তাহলে ব্যক্তির স্বার্থে কোনো কিছু করলে ভাইয়া উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। এরপরে ভাই কি আছে? বিক্রয়, উপহারা, শিক্ষানবী সালামি। ভাইয়া এগুলো আয়। এরপরে যাই ভাইয়া, এখানে দেখো আমরা এখানে কয়েকটা এন্ট্রি লেখা আছে, এগুলো তোমরা জানো ভাইয়া। ডেবিট জের, যেটা দেখো ডেবিট জের বড় হতে পারে, ছোট হতে পারে, অথবা ডেবিট ক্রেডিট ইকুয়াল হতে পারে, 3টা জের হয়। হ্যাঁ, এইগুলা নিয়ে আলোচনা করতেছি না। তোমাদের পেড বেচে যারা আছে আমরা স্লাইডটা দিয়ে দেবো, তোমরা ওইখান থেকে পড়ে নিবা। ভাইয়া যে টপিকস গুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়াচ্ছি। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। যদি ভাই বলে এতক্ষণ কি কি বকবক করাচ্ছে বুঝতেছি না, ভাইয়া আসলে ক্লাসটা এরকম, এটা থিওরি চ্যাপ্টার তো, ম্যাথ নাই। দেখো এরপরে ভাইয়া কিছু ম্যাথ নিয়ে আসছি তোমাদের জন্য, পরে করাবো। বিপরীত সম্পত্তি হিসাব। ভাইয়া বিপরীত সম্পত্তিটা আবার কি? ধরো কোনো সম্পত্তিকে হ্রাস করে, যদি কোনো সম্পত্তি হ্রাস পায়, কিসের জন্য হ্রাস পাইছে? অনেক সময় দেখবা এখানে দেখো পুঞ্জীবিত অবচয়, অবচয় সঞ্চিতি। ভাই আমি তোমাদের একটা কথা, তোমরা কলেজ লাইফে ফিরে যাও। এখন কলেজ লাইফে দেখো আমরা যখন মনে আছে তোমাদের, এখানে লিখতাম স্থায়ী সম্পদ, এখানে যখন লিখতাম স্থায়ী সম্পদ ভাইয়া, স্থায়ী সম্পদ লিখে ধরো আমি এখানে লিখলাম যন্ত্রপাতি। ভাইয়া কি লিখলাম? যন্ত্রপাতি। ভাইয়া লিখছে যন্ত্রপাতি, মনে আছে? এখানে আমরা লিখতাম পুঞ্জীবিত অবচয় বাদ দিয়ে আমরা কি করতাম ভাইয়া? পুঞ্জীবিত অবচয় বাদ দিয়ে আমরা অর্থাৎ আর্থিক অবস্থা বিবরণীতে দেখাইতাম। ভাইয়ের কথা একটু মনে করো, এটা যে কেউ করো না এমন না। স্থায়ী সম্পদ আমরা কি করি? স্থায়ী সম্পদ থেকে, যন্ত্রপাতি থেকে দেখায় পুঞ্জীবিত অবচয় বাদ দিয়ে দেখাচ্ছি। অর্থাৎ এখানে মাইনাস করছি কেন ভাইয়া? অর্থাৎ আমার সম্পদ থেকে কমাই দিছে। তাহলে এটা একটু মনে রাখবা ভালোভাবে। পুঞ্জীবিত অবচয় কারে কমায়? সম্পদকে কমাই দিবে। এরপরে দেখো কুরিন। কুরিন ভাইয়া কাকে কমায়? কুরিনটা সাধারণত কমায় প্রাপ্য হিসাবকে। বুঝতে পারছো ভাইয়া? কুরিন সঞ্চিতি সাধারণত রাখা হয় প্রাপ্য হিসাব। তাহলে দেখো এটা হচ্ছে আমার স্থায়ী সম্পদ, এটা তার আরেক নাম। কুরিন টাকার জন্য, কুরিনটা হচ্ছে প্রাপ্য হিসাবের জন্য রাখা হয়। অর্থাৎ এটা কাকে কমায়? যদি প্রশ্ন থাকে প্রাপ্য হিসাব বলবা। দেনাদারের ভবিষ্যৎ ব্যবস্থা ভাইয়া, এইটার আরেক নাম। দেনাদারের এটা আরেক নাম। দেনাদার, প্রাপ্য বিলের বাটা সঞ্চিতি ভাইয়া, ওইটা তিনটাই একই, মানে একই জিনিস। এগুলো মনে রাখবা। তাহলে একটা জিনিস মনে রাখবা যে পুঞ্জীবিত অবচয় কোন সম্পত্তিকে হ্রাস করায়? স্থায়ী সম্পদ, যন্ত্রপাতি, দালান কোঠা, কলকবজা, এগুলো হতে পারে। কুরিনটা কাকে কমায়? কুরিনটা ভাই একমাত্র প্রাপ্য হিসাবকে কমাবে। এই যে দেনাদারের জন্য ভবিষ্যৎ ব্যবস্থা, দেনাদারের প্রাপ্য বিলের ভাট্টা, এইগুলো সব ভাইয়া এগুলো প্রাপ্য হিসাব কমাবে। আর প্রাপ্য হিসাব হচ্ছে একটা সম্পদের উপাদান, এই জন্য এটা হচ্ছে বিপরীত সম্পত্তি হিসাব। বিপরীত দায় হিসাব কি ভাইয়া? ঋণপত্রের বা বন্ডের উপহার, ঠিক আছে ভাইয়া, পাওনাদার বা পদ্য বিলের ভাট্টা সঞ্চিতি। ভাইয়া এইগুলো হচ্ছে তোমার বিপরীত দায় হিসাব। অর্থাৎ এইগুলো দায়কে কমাই দেয়। ভাইয়া কেন দায়কে কমাই দেয়? ধরো একটা ঋণপত্রের দাম হচ্ছে 1 লাখ টাকা, তুমি সেটা তোমার কাছে ধরো 90,000 টাকা দিয়ে বিক্রি করে দিছে। কত টাকা ভাইয়া? 90,000 টাকা বিক্রি করছে, তুমি কত টাকা লাভে কিনছো? 10,000। এই 10,000 টাকাটা দেখো তোমার দায় থাকবে 10,000 কম, অর্থাৎ তোমার পরিশোধ করতে হবে 90,000, 10,000 দিতে হবে না। এটাই হচ্ছে তোমার দায়কে কমাই দিছে। এরপরে দেখো মালিকানা সত্ত্ব আছে, বিপরীত মালিকানা সত্ত্ব। দেখো ভাইয়া মালিকানা সত্ত্ব কি কি? উত্তোলন কমাই দিয়ে লভ্যাংশ,
ভাইয়া তুমি যখন একটা কোম্পানিতে যখন মালিক পক্ষ থাকবে ওদেরকে তো লভ্যাংশ দিতে হবে, এমনিতে তো তারা কাজ করবে না। তো তাদেরকে যে লভ্যাংশ দিলে আমাদের কি হবে ভাইয়া, মূলধন কমে যাবে। তাদেরকে লভ্যাংশ দিলে মূলধন কমে যাবে। কথা বুঝতে পারছো? আরেকটা হচ্ছে ট্রেজারি স্টক, এইগুলা মনে রাখবা ভাইয়া, এইগুলা মনে রাখবা। এরপরে দেখো ভাইয়া কি আছে, দেখো ট্রেজারি স্টক বলতে সাধারণত কি, এটা একটা মূলধনের পার্ট। এটা করলে তোমার হচ্ছে কি হবে, তোমার এই যে মূলধন যেটা থাকে না ভাইয়া, মূলধনটা কমে যাবে। এই তিনটা পার্ট মনে রাখবা, আজকে অনেক পড়া। দেখো বিপরীত আয় হিসাব ভাইয়া, বিপরীত আয় হিসাব ভাইয়া মনে আছে, আমরা যখন নিট বিক্রয় বের করি মনে আছে, প্রথমে লিখি বিক্রয় যুগ লিখিত বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত মাইনাস বিক্রয় বার্তা, অর্থাৎ যেগুলা বিক্রয় থেকে মাইনাস করা হয় এই দুইটাই হচ্ছে তোমার বিপরীত আয় হিসাব। তাহলে বিপরীত দুই আয় হিসাব দুইটা শুধুমাত্র, পৃথিবীতে যত কিছু আছে আর কিচ্ছু বিপরীত আয় হিসাব না, শুধুমাত্র এই দুইটা। ক্রয় বার্তা ক্রয় ফেরত ভাইয়া, এগুলো আমরা ক্রয় থেকে মাইনাস করি, আমরা যখন বিশদায়বনী করি তখন ক্রয় থেকে মাইনাস করি। তাহলে এই দুইটা হচ্ছে বিপরীত ব্যয় হিসাব। এরপরে দেখো ভাইয়া এইখানে এখানে কিছু লেখা আছে, দেখো সম্পত্তি এবং ব্যয় মনে রাখবা, সম্পত্তি এবং ব্যয় আর উত্তোলন ভাইয়া, এই তিনটা স্বাভাবিক জের হয় কি, দেখো ভাইয়া ডেবিট হবে। এইগুলা পরে মনে রাখবা, স্বাভাবিক জের হয় ভাইয়া ডেবিট, স্বাভাবিক জের হবে ডেবিট। এরপরে ভাইয়া দেখো এখানে স্বাভাবিক জের ডেবিট। এরপর হচ্ছে দেখো আয় দায় মূলধন মালিকানা সত্ত্ব, এটা হচ্ছে ভাইয়া ক্রেডিট, এটা হচ্ছে ভাইয়া ক্রেডিট। আর আরেকটা জিনিস মনে রাখবা, পাওনাদার বার্তা সঞ্চিতি, এটা একটু মনে রাখো ভাইয়া, পাওনাদার বার্তা সঞ্চিতি, বার্তা সঞ্চিতি হবে ডেবিট। এটার ব্যালেন্স ভাই আমি সঞ্চিতি নিয়ে একটু বলে দিচ্ছি, এই স্লাইডে নাই, কোনো জায়গায় পাবে না। পাওনাদার বার্তা সঞ্চিতি ভাইয়া ডেবিট। আর পৃথিবীর যত সঞ্চিতি আছে সব ক্রেডিট, বাকি সকল সঞ্চিতি হবে ভাইয়া ক্রেডিট। এটা মনে রাখবা, এগুলো পরীক্ষায় থাকে, এগুলো পরীক্ষায় আসবে। বাকি সকল সঞ্চিতি হবে ভাইয়া ক্রেডিট। এটা তোমরা হচ্ছে মিলে করছো, বুঝতে পারছো? এগুলোর জের আমি সব লিখে দিলাম। এর বাইরে হিসাব বিজ্ঞানের কোনো লেনদেন নাই বা কোনো হিসাব নাই যেটা ডেবিট না ক্রেডিট হবে। এরপরে যাই আমরা নেক্সটে। দেখো এইখানে লেখা আছে কি, দেখো ভাইয়া হিসাব বিজ্ঞানের সমীকরণ, বর্ধিত সমীকরণ ভাইয়া। মূল সমীকরণ হচ্ছে, আমরা জানি মূল সমীকরণ হচ্ছে ভাইয়া কি জানি, এ সমান এল প্লাস ও ই, এ সমান এল প্লাস ও ই, এটা হচ্ছে আমাদের মূল সমীকরণ, এটা হচ্ছে আমাদের মূল সমীকরণ। এরপরে ভাইয়া বর্ধিত সমীকরণটা কি, বর্ধিত সমীকরণটা হচ্ছে ভাইয়া আমাদের এ সমান এল প্লাস সি, সি মানে হচ্ছে ভাইয়া আমি একটু বিস্তারিত লিখে দিচ্ছি, ক্যাপিটাল। এরপরে হচ্ছে প্লাস রেভিনিউ, রেভিনিউ মানে কি ভাইয়া, রেভিনিউ। এরপর হচ্ছে ভাইয়া কি এক্সপেন্স, এক্সপেন্স কি হবে ভাইয়া, এক্সপেন্স। এরপরে কি আছে ড্রয়িংস, অর্থাৎ তার বর্ধিত সমীকরণ রূপ হচ্ছে এটা ভাইয়া। দেখো আয় হলে যোগ হবে, রেভিনিউ মানে হচ্ছে ভাইয়া আয়, এক্সপেন্স মানে হচ্ছে ব্যয়, এরপরে কি ভাইয়া ড্রয়িংস মানে হচ্ছে উত্তোলন, ড্রয়িংস মানে হচ্ছে ভাইয়া উত্তোলন। এটা হচ্ছে তার বর্ধিত রূপ। আমরা এটা দিয়ে ম্যাথ করবো, এখানে বিস্তারিত আলোচনা না করি। এরপরে যাই আমরা নেক্সটে চলে যাচ্ছি। দেখো এইখানে দেখো কি লেখা আছে, এই যে হিসাব সমীকরণের প্রভাব আমি আগেই বললাম। দেখো ভাইয়া এখানে যেটা হচ্ছে, দেখো এখান থেকে কিন্তু আমাদের এই যে একটা কোয়েকশন আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে, হ্যাঁ, যে কোন লেনদেনের ফলে একটা দায় বাড়বে অপর একটা দায় কমবে। দেখো এখানে সম্পদ বৃদ্ধি দায় বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি দায় বৃদ্ধি, তুমি এটা মনে রাখবে ভাইয়া। এই যে এ সমান এল প্লাস ও ই, ধরো এটা যদি বৃদ্ধি পায় ভাইয়া, এটা যদি বৃদ্ধি পায়, দেখো এটা যদি বৃদ্ধি পায়, এইটা যদি বৃদ্ধি পায় তাহলে সমান চিহ্নের এই পাশেরটা বৃদ্ধি পেতে পারে। তাহলে দেখো আমি একটু উপরে যাই, এখানে জায়গা হচ্ছে না, আমি এখানে একটু লিখি। দেখো এ সমান এল প্লাস ও ই, এ সমান এল প্লাস ও ই। ধরো তোমার একটা লেনদেন বলছে, তুমি এটা বৃদ্ধি পাবে কিনা, ধরো তোমার একটা সাপোজ বলছে যে সম্পদ বৃদ্ধি পেলে বাকি কি হতে পারে, সম্পদ যদি বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি ঘটলে বাকি কি হতে পারে। দেখো সম্পদ যদি বৃদ্ধি ঘটে ভাইয়া, তাহলে এই পাশে যে কোনো উপাদান বাড়বে, হয়তো এটা বাড়বে না হয় এটা বাড়বে। অথবা আরেকটা জিনিস হতে পারে, একটা সম্পদ যদি বৃদ্ধি পায় অপর একটা সম্পদ হ্রাস পাবে। ধরো আমি তোমাদের একটা বলি, যন্ত্রপাতি ক্রয়, নগদে যন্ত্রপাতি ক্রয়, নগদে যন্ত্রপাতি ক্রয়, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা, দেখো ভাইয়া নগদ টাকা হ্রাস পেয়েছে, এবং সম্পদ যেটা স্থায়ী সম্পদ যদি বলি, স্থায়ী সম্পদ যন্ত্রপাতি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ জাবেদা করলে তোমরা বুঝতে পারবা, যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ যন্ত্রপাতি বাড়লো আর নগদ কমে গেল। এটাই আমি বলতেছি যে সম্পদ বৃদ্ধি পেলে কি হতে পারে, তার একই পাশের আরেকটা উপাদান সম্পদ হ্রাস পাবে, অথবা যদি সেটাও যদি না ঘটে দায় বাড়বে, অথবা কি বাড়বে, মালিকানা সত্ত্ব বাড়বে। আরেকটা জিনিস আমি তোমার বলি, ধরো ভাইয়া যদি দায় বৃদ্ধি পায় বাকি কি হতে পারে, মনে রাখবা একই পাশে যখন পরিবর্তন হবে তখন দায় যদি বৃদ্ধি পায় মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, অথবা সমান চিহ্নের এই পাশে। তুমি এভাবে মনে রাখো, ধরো এটা একটা দড়ি পাল্লা, এটা ভাইয়া কি একটা দড়ি পাল্লা, বা এটা দড়ি পাল্লা বানাই দিছি। দেখো এই যে এ এল প্লাস ও ই,
অর্থাৎ তুমি যদি এদিকে কমাও তাহলে এই পাশে যে কোনো একটা উপাদান কমাইতে হবে, এই পাশে যদি তুমি বাড়াও তাহলে এই পাশে যে কোনো একটা উপাদান বাড়াইতে হবে। এটা তুমি থিওরি পড়ে মনে রাখতে হবে পারবা না, এটা হচ্ছে কনসেপ্ট গুলো মাথায় ধরে ধরে রাখতে হবে। যাই ভাইয়া এইখানে যাই, এই যে এখানে যেটা আছে ভাইয়া এগুলো একটু পড়ে নিবা। দেখো সম্পদ হ্রাস, এখানে আমি একটা বুঝে দিই, দেখো ভাইয়া সম্পদ হ্রাস ও দায় হ্রাস কিভাবে, পাওনাদারকে পরিশোধ, ভাই পাওনাদারকে পরিশোধ নগদান হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব ডেবিট, দায়ও কমছে আর হচ্ছে কি ভাইয়া নগদানও কমছে। তোমাদের এইখান থেকে একটা বা দুইটা কোয়েকশন পাইবা ভাইয়া, এক থেকে দুইটা কোয়েকশন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তোমরা যারা সেকেন্ড টাইম দিবা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ভাইয়া। এইগুলো সব ভালোভাবে পড়বা, বাসর হোমওয়ার্ক এগুলো একদম বুঝে বুঝে পড়ো। যদি কিছু না বুঝো ভাইয়া রে নেক্সট ক্লাসের আগে তোমরা জানাবা, পেট বেঁচে যারা আছে সবাই জানাবা, আমি আবার ক্লাস নিব। এখন বলতে পারো যে ভাইয়া তো অনেকগুলো স্কিপ করে যাচ্ছে, ভাইয়া এগুলো তোমাদের পড়তে হবে, এগুলো সহজ জিনিস, আমি যেগুলো বেশি ইম্পর্টেন্ট যেগুলো বাসায় বুঝবে না আমি সেগুলো বুঝাচ্ছি। দেখো এই যে দেখো হিসাব সমীকরণের প্রভাব, এইগুলো ভাইয়া এখানে যা আছে প্রভাব আমি কিছু কিছু বুঝাইছি, ওটা ভালো করে পড়বা। এরপরে দেখো ভাইয়া যার যা কাজ, এখানে ভাইয়া এটা হচ্ছে এটা থিওরি সাবজেক্ট, এটা তোমরা পড়বা। এরপরে দেখো কি আছে ভাইয়া, এগুলো যে উপরে যা বুঝাইছি তাই ভাইয়া। দেখো এই যে দেখো ভাইয়া এখানে এইখানে আমি একটু কথা বলি। দেখো ভাইয়া আমরা স্লাইডে দেখো মনে রাখবা, স্লাইডে আমাদের স্লাইড যেটা তোমাদেরকে পিডিএফ দেওয়া হবে সেখানে 20+ ফুল ফর্ম পাইবা, 20+ ফুল ফর্ম পাইবা। ধরো সিএ কি, সিএমএ কি, এইগুলোর ফুল ফর্ম পাইবা ভাই, এই সবগুলোর ফুল ফর্ম পড়ে নিবা। এখানে দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা গ্যাপ, এখানে গ্যাপেরটা ফুল ফর্মটা দিয়ে নেই, তবে এখানে তো আমাদের যেটা পিডিএফ এ আছে সেটা এখানে লেখা থাকবে জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। ভাইয়া গ্যাপের প্রিন্সিপলস হবে মনে রাখবা, শেষে প্রিন্সিপলের সাথে এস যুক্ত হবে, যদি এস যুক্ত না হয় সেটা গ্যাপ হবে না। এইভাবে আমাদের এখানে সবগুলা ফুল ফর্ম দেওয়া থাকবে স্লাইডে, ওইখান থেকে পড়ে নিবা, এগুলো আমি পড়ানোর কিচ্ছু নাই। যাই এখন দেখো ভাইয়া অনুপার্জিত আয় কোন ধরনের, এখন আমরা মেতে চলে গেছি ভাইয়া, এখন মেতে চলে আসছি। ম্যাথে কি দেখো অনুপার্জিত আয় কোন জাতীয় হিসাব, একটা হচ্ছে অব্যক্তিবাচক, স্বাভাবিক ব্যক্তিবাচক, কৃত্রিম, প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক। তো ভাই আমি এখানে একটু আলোচনা করে দিব তোমাদেরকে। দেখো এখানে কি বলছে, অব্যক্তিবাচক হিসাব কি ভাইয়া, অব্যক্তিবাচক হচ্ছে সম্পদ এবং কি ভাইয়া সম্পদ হবে। এরপরে কি ভাইয়া নামিক হিসাব, নামিক হিসাব। স্বাভাবিক ব্যক্তিবাচক, স্বাভাবিক ব্যক্তিবাচক কি ভাইয়া দেনাদার, দেনাদার আর একটা কি ভাইয়া পাওনাদার, কি হবে ভাইয়া পাওনাদার। কৃত্রিম ব্যক্তিবাচক কি একটা কৃত্রিম ব্যক্তিবাচক ভাইয়া এগুলো হচ্ছে কোম্পানি যেগুলোর কৃত্রিম সত্তা আছে, অর্থাৎ যে কোনো কিছু রুলস রেগুলেশন আছে বা নিবন্ধনকৃত কোম্পানিগুলোকে আমরা কৃত্রিম ব্যক্তিবাচক বলে। আমি কয়েকটা লিখে দিচ্ছি, ধরো জনতা ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, এরপর অগ্রণী ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক লিমিটেড, হ্যাঁ ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, এইগুলো হচ্ছে ভাইয়া কৃত্রিম ব্যক্তিবাচক। আর প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক কোনগুলো ভাইয়া, এটা হচ্ছে আমি লিখে দিচ্ছি দেখো, প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হচ্ছে সেগুলো ভাইয়া আয় এবং আয় এবং ব্যয়, আয় এবং ব্যয় ভাইয়া, আয় এবং ব্যয়ের সাথে যখন অগ্রিম এবং বকেয়া যুক্ত হবে, অগ্রিম এবং বকেয়া যখন যুক্ত হবে, অর্থাৎ কৃত্রিম ব্যক্তি প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক কোনগুলো ভাইয়া আয় এবং ব্যয়ের সাথে যখন অগ্রিম অথবা বকেয়া যোগ হবে, অর্থাৎ এইভাবে বলতে পারো অগ্রিম আয়, অগ্রিম বেতন, বকেয়া ভাড়া, এইগুলো হচ্ছে ভাই প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব, প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। তাহলে ভাই অনুপার্জিত আয়, আয়ের সাথে অনুপার্জিত লাগছে, যেটা বলি আমরা অগ্রিম বলে চিনি, তাই না ভাইয়া? তাহলে আনসার হবে 1/4। নেক্সট কোয়েশনে যাই। দেখো লুকা পেশিওলি কি ছিলেন ভাইয়া, লুকা পেশিও ছিলেন এটা হচ্ছে গণিত শাস্ত্রবিদ, এটা নিয়ে কিছু বলার নাই, ঠিক আছে ভাইয়া। এরপরে যাই আমরা নেক্সটে যাই। দেখো ভাইয়া হিসাব তত্ত্বের অবতীর্ণ ব্যবহারকারী কারা। এখন আমি এত কষ্ট করে পড়াইলাম, তোমরা আশা করি এটা উত্তর বলতে পারবো, বলো এটা কমেন্টে এখনই জানাও আমাকে এটার আনসার কি হবে। বলো এটার কমেন্টে কি হবে আমাকে জানাও। দেখো হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারী কি, অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা ভাইয়া, অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে যে ব্যবস্থাপকগণ হবে, ঠিক আছে ভাই, এটা একদম নরমাল জিনিস। যাই ভাইয়া নেক্সট কোয়েশনে যাই। দেখো হিসাব তত্ত্বের অভ্যন্তরীণ ব্যবহারকারী কে, এটা হচ্ছে ভাইয়া কি হবে এই ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ভাইয়া, এটা হবে আনসার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এরপরে যাই ভাইয়া হিসাব বিজ্ঞানের কাঁচামাল কোনটি, এইটা দেখি কে পড়ো, আমি তো একটু আগে আলোচনা করছি যে হিসাব বিজ্ঞানের কাঁচামাল কোনটি, বলো 5 নাম্বারের আনসারটা বলো, 5 কুইক।
5 নম্বরের আনসার হচ্ছে 5-এর এ। ঠিক আছে, আইসা সিদ্দিকা সরি। এরপর হচ্ছে লেনদেন, অনেকে তোমরা পারছো। ঠিক আছে ভাইয়া, আমি নিশ্চিত হলাম যে ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে পড়ছো, মনোযোগ সহকারে দেখছো। এটা হচ্ছে লেনদেন হবে। আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাই ভাইয়া। দেখো এখানে কি বলছে, নিজের কাজের জন্য অন্যের নিকট দায়বদ্ধতাকে কি বলে? ভাই এটা মনে রাখবো, এটা হচ্ছে জবাবদিহিতা বলে। ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে আমাদের এই ইউনিভার্সিটিতে রাজশাহীতে আগে আসছিল, সেই কোয়েশ্চনটাকে আমি এখানে নিয়ে আসছিলাম। দেখো আবারও বলি ভাইয়া, কি বলছি, নিজের কাজের জন্য অন্যের নিকট যদি দায়বদ্ধ থাকো সেটাকে বলে জবাবদিহিতা। এরপরে যায় উত্তোলন হিসাব কোন ধরনের হিসাব? ভাইয়া উত্তোলন হিসাব হচ্ছে স্থায়ী হিসাব। না, স্থায়ী হিসাব হবে না, বে হিসাবও হবে না, নামিক হিসাব হবে না ভাই, এটার একটা নাম আছে সাময়িক হিসাব। মনে রাখবা, উত্তোলন হিসাবকে সাময়িক হিসাব বলা হয়। দেখো হিসাব তত্ত্বের বাহ্যিক ব্যবহারকারী হলো বাহ্যিক ব্যবহারকারী। ভাই বাহ্যিক ব্যবহারকারী কারা হবে? বাহ্যিক ব্যবহারকারী মালিক পক্ষ, অভ্যন্তরীণ নিরীক্ষক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এই যে ভাইয়া আমি একটু বুঝাইলাম ভাইয়া, অনেক সময় ধরে আলোচনা করছিলাম। বিনিয়োগকারী এটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী ভাইয়া। এরপরে যাই, আমরা নেক্সট কোয়েশনে যাই। দেখো ভাইয়া, ব্যবসায়ের অভ্যন্তরীণ দায় কোনটি? অভ্যন্তরীণ দায় কোনটি ভাইয়া? বকেয়া ঋণের সুদ, এই ঋণের সাথে তোমার প্রতিষ্ঠানের বাইরে, অর্থাৎ এই যে তুমি যে লোন নিবা, ধরো এই ব্যক্তি থেকে লোন নিছো, তাহলে এই ব্যক্তিটা তোমার প্রতিষ্ঠানের বাইরে, তাহলে এটা হচ্ছে কি বাহ্যিক, মানে বহিস্থ ব্যবহারকারী। এরপরে কি দেখো ভাইয়া, মানে বহিস্থ ব্যবহারকারী বলতে বোঝাচ্ছি যে আমি এটা প্রতিষ্ঠানের বাইরের দায়, অর্থাৎ বহিস্থ দায়। হ্যাঁ, এরপরে পদ্য হিসাব কে ভাইয়া? ধরো রহিম, করিম, জাভেদ, যার কাছ থেকে তুমি প্রোডাক্ট পারচেজ করো। ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ ভাইয়া, ব্যাংক ঋণ বলতে কি ব্যাংক তোমার প্রতিষ্ঠানের না, ব্যাংক হচ্ছে একটা আলাদা প্রতিষ্ঠান, সেটার সাথে তোমার রিলেশন হচ্ছে কি ভাইয়া? বহিস্থ ব্যবহারকারী, মানে বহিস্থ দায়। মূলধন, এই যে ভাই আমি আগেই বলছিলাম, একটা ব্যবসায় প্রতিষ্ঠানের তোমার হচ্ছে ভাই এখানে মালিক পক্ষ এবং ব্যবসায় প্রতিষ্ঠান দুইটা আলাদা সত্তা। আমরা আগে, তোমরা যখন হিসাব বিজ্ঞান যখন পড়েছো, যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবা এবার, তোমরা আগে থেকে জানো যে ব্যবসায় প্রতিষ্ঠান এবং মালিক দুইটা আলাদা আলাদা ব্যক্তি বা আলাদা সত্তা। ঠিক আছে ভাইয়া, তাহলে এই যে ব্যক্তি যে মূলধন দিবে, এই যে মূলধন দিবে, এই মূলধনটাকে আমরা অভ্যন্তরীণ বলি, কারণ এই মালিক এই ব্যবসা পরিচালনার সাথে ইংরেজ আছে। অর্থাৎ বলতে পারো মূলধন যেটা যে দিচ্ছে সে কি করতেছে ভাইয়া? ও নিজেই কোম্পানিটা বা ব্যবসা প্রতিষ্ঠানটা পরিচালনা করতেছে, এই জন্য এই দায়টা হচ্ছে অভ্যন্তরীণ দায়। এখন বলতে পারো ভাইয়া, এই ব্যক্তি মূলধন দিচ্ছে, এখানে এটা আবার দায় কেন? ভাইয়া ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি এই ব্যক্তি মূলধন কাটাচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান তাকে কি দিবে? মূলধনের সুদ দিবে, বা নির্দিষ্ট মেয়াদ শেষে এই ব্যক্তিকে ওই টাকা ফেরত দিবে। কথা বুঝতে পারছো? এরপরে যাও ভাইয়া, বাকিতে পণ্য বিক্রয় হলো কোন ধরনের লেনদেন? বাকিতে পণ্য বিক্রয়, ভাইয়া পণ্য বিক্রয় মানে কি? অন্য কারো কাছে বিক্রয় করবা, সেটা হচ্ছে ভাইয়া বহি লেনদেন হবে। এটা হবে ভাইয়া বহি লেনদেন, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে লেনদেন সংগঠিত হলে সেটাকে বহি লেনদেন বলবা। আর আন্তঃ লেনদেন কোনটা ভাই? যে ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে যেগুলো হবে, যেমন অবচয়, কি ভাইয়া? অবচয়। এরপরে হচ্ছে তোমার সুনামের অবলোপন, এগুলো তোমার বলতে পারো। এরপরে যাও যাও ভাইয়া নিচে, এখানে দেখো কি বলছে ভাইয়া, অনাদি পাওনা কোন জাতীয় হিসাব? ভাইয়া অনাদি পাওনা হচ্ছে একটা খরচ জাতীয় হিসাব। কি ভাইয়া এটা? এটা হচ্ছে খরচ হিসাব। তাহলে দেখো ভাই, এটা কি হবে? 11-3, 11-3। আচ্ছা, আমি অনেক স্পিডে পড়াচ্ছি এরকম না, দেখো আসলে অনেকগুলো তো, এগুলো সব শেষ করতে হবে আজকে। হ্যাঁ, দেখো এখানে দেখো কি বলছি ভাইয়া, জনাব জনাব রাহি 2018 সালের 1 জানুয়ারিতে নগদ 1 লক্ষ টাকা, নগদের 20%, নগদের 20% মানে কত ভাইয়া? 20,000 টাকা। 20,000 টাকা সমমূল্যের রাসপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। ভাইয়া ব্যবসা আরম্ভ করলেন, এই জায়গাটা মনে রাখবা। তিনি যা যা দিয়ে ব্যবসা আরম্ভ করবেন সেটাকে আমরা বলি প্রারম্ভিক মূলধন, বলি ভাইয়া কি? প্রারম্ভিক মূলধন। এরপরে কি বলছে দেখো, উক্ত মাসের অফিসের জন্য ক্যালকুলেটর ক্রয় করেন এবং 10% সুদে এত টাকা ঋণ গ্রহণ করে। জনাব রাহির প্রারম্ভিক মূলধন কত টাকা? ভাইয়া এইগুলো আমরা ধরবো না। কেন ধরবো না? কারণ সেইগুলা নিয়ে সে ব্যবসায় শুরু করে নাই, অর্থাৎ ব্যবসায় শুরু করবে যেসব টাকা দিয়ে, সেগুলোকে আমরা বলি ভাইয়া প্রারম্ভিক মূলধন। অর্থাৎ ব্যবসা শুরু করতে হবে জানুয়ারি 1 তারিখে, যেটা যে যে উপাদানগুলো নিবে সেটাকে আমরা প্রারম্ভিক মূলধন বলি। তাহলে ভাই 1 লাখ আর 20,000, তাহলে আনসার হবে 1,20,000। 12 ডি, হ্যাঁ ঠিক আছে। আয়শা সিদ্দিকা, হ্যাঁ তোমারটা হয়েছে। এরপরে যাই ভাই, আমরা নেক্সটে যাই। দেখো 13 নম্বর কোয়েশ্চেন দেখো। আচ্ছা, এখানে দেখো জনাব রাহি, এখানে দেখো ভাই কি বলছে। জনাব রাহি 2018 সালে 1 জানুয়ারি নগদ এত টাকা 20% সমূল্যে আসপত্র নিয়ে ব্যবসা শুরু করলেন। সেম কোয়েশ্চন,
সেম কোয়েকশন উক্ত মাসের অফিসের জন্য একটি ক্যালকুলেটর ক্রয় করছে এবং 10% সুদে এত টাকা ঋণ গ্রহণ করেছে। লেনদেনের ফলে জনাব রাহির ব্যবসায় কি বৃদ্ধি পাবে? জনাব রাহির কি বৃদ্ধি পাবে? ভাই এখানে দুইটা লেনদেন করছে, একটা হচ্ছে ক্যালকুলেটর ক্রয় করছে আর একটা হচ্ছে 10% সুদে ঋণ নিছে। তাহলে দেখো ভাইয়া এইখানে যেহেতু সম্পদের কোন উপাদান নাই, দেখো ভাইয়া ক্যালকুলেটর ক্রয় যখন করছো তাহলে তুমি এটাকে কি লিখতে পারো? অফিস সাপ্লাই হিসাব, অফিস সাপ্লাই হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ভাই এই দুইটাই সম্পদের উপাদান, কিন্তু অপশনে কোনো সম্পদ জাতীয় কোনো কিচ্ছু নাই, অর্থাৎ স্বত্বাধিকার আছে আর দায় আছে ভাইয়া। তাহলে আমরা এটা নিয়ে চিন্তা করব না। কেন করব না ভাইয়া? কারণ ক্যালকুলেটর ক্রয় করলে এটা দুইটাই ডেবিট ক্রেডিট দুইটাই সম্পদের সাথে জড়িত, অর্থাৎ অফিস সাপ্লাইজ ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। কিন্তু লোন যদি নেও ভাইয়া কি হবে? লোন নিলে তোমার হচ্ছে কি আবার পার্সেন্টেজ, মনে রাখবা কোনো দায়ের আগে যদি পার্সেন্টেজ থাকে সেটা ভাইয়া দীর্ঘমেয়াদী দায় হবে। কি হবে? দীর্ঘমেয়াদী দায় হবে। যদি লেখা থাকে 10% পদ্মে নোট, 10% পদ্মে নোট ভাইয়া, পদ্মে নোট যদিও আমরা পড়ছি আগে চলতি সম্পদ, কিন্তু ভাইয়া 10% থাকার কারণে সেটাকে আমরা বলবো দীর্ঘমেয়াদী দায়। যদি কপাল ভালো থাকে প্রশ্নে পেয়ে যেতে পারো যে নিচের কোনটি দীর্ঘমেয়াদী দায়। ঠিক আছে, তাই 10% পদ্মে নোট দীর্ঘমেয়াদী দায় হবে। আর এখানে আনসার হবে কি ভাইয়া? এই যে দীর্ঘমেয়াদী দায় কি বৃদ্ধি পাবে? দীর্ঘমেয়াদী দায় বৃদ্ধি পাবে। দেখো ব্যবসায়িক সম্পত্তির উপর মালিক বা মালিকের দাবিকে কি বলে? ভাই ব্যবসায়িক সম্পত্তির উপর মালিকের দাবি থাকবে, সেটা কি মালিকানা সত্ত্ব না? সে কোনটার উপর দাবিদার? এ থেকে এ প্লাস ওই, অর্থাৎ আমরা এ থেকে এটা বাদ যা দিব সবগুলো ব্যক্তিকে দিয়ে দেবো, সবগুলো হচ্ছে মালিককে দিয়ে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব। এরপরে যায় ভাইয়া নেক্সট নেক্সট কোয়েশনে যায়। দেখো কি বলছে, বর্তমান পর্যন্ত হিসাব বিজ্ঞানের সর্বশেষ সংযোজন কোনটি? সর্বশেষ সংযোজন কোনটি এটা বলো ভাইয়া, কি হবে? এটার আনসার বলো, খুব দ্রুত বলো। আমি এটা বলবো না, তোমরা অনেক পড়ে আসছো, বলো এটার আনসার কি হবে বলো। খুব দ্রুত বলবা, এটা আনসার বলো। আচ্ছা আমি একটু পানি খেয়ে আসি, হ্যাঁ 1 মিনিট। বলো এটার আনসার কি হবে বলো। এটা হচ্ছে ভাই বর্তমান পর্যন্ত, দেখো এটা যেটা হচ্ছে আমি বলে দিচ্ছি, তোমরা তো জানো না। বর্তমান পর্যন্ত হিসাব বিজ্ঞানের সর্বশেষ সংযোজন হচ্ছে মানব সম্পদ হিসাব বিজ্ঞান ভাইয়া, মানব সম্পদ হিসাব বিজ্ঞান। ঠিক আছে ভাইয়া, এরপরে যাই আমরা নেক্সটে যাই, নেক্সট কোয়েশনে যাই আমরা। দেখো এটা ভাইয়া থিওরি, এটা মনে রাখতে হবে, হ্যাঁ। এরপরে দেখো কি বলছে, 10,000 টাকা মুনাফা অর্জন মানে কারবারে 10,000 টাকা নগদ থাকা নয়। এই ব্র্যাকেটের সাথে নিচের কোন যুক্তিটি সম্পর্কযুক্ত? দেখো ভাইয়া এখানে কি বলছে, 10,000 টাকার মুনাফা অর্জন মানে কারবারে নগদ টাকা থাকা নয়। ঠিক আছে ভাইয়া, এটা বলছে নিচের সাথে কোনটির সাথে যুক্তিযুক্ত বাক্যটির? তাহলে দেখো ভাই এটা কি হবে, দেখো বলো এটা। বলো এটা আনসার কত হবে বলো। দেখো ভাইয়া এখানে একটা জিনিস মনে রাখবা, মুনাফা অর্জন মানে কারবারে 10,000 টাকা নগদ থাকা নয়। মনে রাখবা এই যে যে দুইটা জিনিস আছে, দেখো নগদ টাকা আর মুনাফা দুইটা ঋণাত্মক শব্দ ভাইয়া। নগদ টাকা হচ্ছে সম্পদ জাতীয় আর এটা হচ্ছে তোমার মালিকানা সত্ত্বের হিসাব, দুইটা দুই দিকে ভিন্ন ভিন্ন শব্দ, এটা দুইটা কখনো এক হবে না, হ্যাঁ। আনসার হবে আমাদের নগদ টাকা ও মুনাফা, দুটি ঋণাত্মক শব্দ। এরপরে যাই ভাইয়া নেক্সট কোয়েশনে যাই। দেখো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য নয় কোনটি? ভাই হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য নয় কোনটি? অবশ্যই দেখো এখানে কি আছে ভাই, সবগুলো হবে জাল ও জুয়া চুরি, এটা হবে না। জাল ও জুয়া চুরি হবে না। এখানে আমাদের কিছু এমসিকিউ আছে ভাইয়া, ঠিক আছে। এই যে এগুলো থিওরি, এগুলা এগুলো তোমরা একটু বাসায় একটু দেখবা ভাইয়া, ম্যাথ গুলো করে দিচ্ছি, ঠিক আছে ভাইয়া। দেখো ম্যাথ গুলো করে দিচ্ছি, থিওরি দিলে তোমরা বাসায় পড়তে পারবা, কিন্তু ম্যাথ গুলো পারবা না, তখন ভাইয়ারে মনে মনে বকা দিবা। দেখো আমি চাই না আমার এইভাবে বকা দিবা। দেখো ভাইয়া এইখানে আমি একটা ম্যাথ করে দিচ্ছি, দেখো এখানে কি বলছে ভাইয়া, মিস্টার আকাশের ব্যবসায় সমাপনী মূলধন পরিমাণ কত? দেখো সমাপনী মূলধনের একটা সূত্র হচ্ছে ভাইয়া, তুমি এটা মনে রাখবা, মূলধনের সাথে আয় হলে যোগ কর্ম, আয় হলে যোগ কর্ম, ব্যয় হলে মাইনাস কর্ম, এরপরে
উত্তোলন হলেও মাইনাস করবো, উত্তোলন হলেও মাইনাস করবো, মূলধন হলে মূলধনের সাথে আয় হলে যোগ করবো, ব্যয় হলে মাইনাস করবো, উত্তোলন হলে মাইনাস করবো। তাহলে ভাইয়া দেখো এখন এখানে দেখি কি কি আছে। মিস্টার আকাশ 2017 সালে 1 জানুয়ারি তারিখে নগদ 50,000 টাকা, আসবাবপত্র 35,000 টাকা এবং ব্যাংক ঋণ নিয়ে কারবার শুরু করলেন। ভাইয়া আমাদের আগে লিখতে হবে এখানে মূলধন, তারা প্রারম্ভিক মূলধন কত টাকা ছিল ভাইয়া? দেখো 35,000 আর 50,000 ভাইয়া কত হবে? 85,000। ভাইয়া কত হবে? 85,000, অর্থাৎ প্রারম্ভিক মূলধন। দায় তো আমরা মূলধন না। এরপরে কি বলছে? উক্ত মাসে নিম্নলিখিত লেনদেনগুলো সংঘটিত হলো। দেখো ভাইয়া মিস্টার হেলালের নিকট থেকে পণ্য ক্রয়, আমি বলে দিছি ভাইয়া ব্যয় থাকলে মাইনাস করব, ব্যয় থাকলে মাইনাস করব। তাহলে পণ্য ক্রয় ভাইয়া মাইনাস হবে আমার কত টাকা? দেখো তো ভাইয়া 50,000 টাকা, অর্থাৎ আমি এখানে 50,000 টাকা মাইনাস করব। তাহলে ভাই আমার ব্যালেন্স কত? 35,000 টাকা। ব্যালেন্স হচ্ছে আমার 35,000 টাকা। এরপরে দেখো ভাইয়া কর্মচারীদের বেতন প্রদান, এটাও খরচ 5,000। তাহলে ভাইয়া 5,000 বাদ দিয়ে দিব। তাহলে হিসাবে থাকবে কত ভাইয়া? হিসাবে থাকবে 30,000। 30,000। এরপরে কি বলছে দেখো ভাইয়া, ধারে বিক্রয়, তুমি ধারে বিক্রয় করো নগদে বিক্রয় করো, বিক্রয় মানে হচ্ছে ভাইয়া আয়, বিক্রয় হচ্ছে মানে ভাইয়া আয়। তাহলে আয় আমরা কি করবো ভাইয়া? এখানে লিখে দিছি আয় হলে যোগ করবো, তাহলে ভাইয়া 60,000 টাকা যোগ হবে। তাহলে আনসার হবে 30 প্লাস 60। তাহলে আনসার হবে কত ভাইয়া? 90। আনসার হবে ভাইয়া 90,000 টাকা। আনসার হবে তার লাস্টেরটা। দেখো এরপরে আমরা নেক্সটে যাই। দেখো এইখানে দেখো অনেকগুলো কিছু লেখা আছে। দেখো এখানে একটু দেখো, দেখো ভাই কি আছে, আমরা লেনদেন বিশ্লেষণের দেখো এখানে দেখো চালান কে করে? ভাইয়া চালান হচ্ছে বিক্রেতা করবে। কখন করবে? বাকিতে বিক্রয়ের সময়। ভাইয়া বাকিতে বিক্রয়ের সময়, বাকিতে বিক্রয়, অর্থাৎ বাকিতে যখন তুমি প্রোডাক্ট বিক্রয় করবে ভাইয়া তখন চালান তৈরি করা হবে। এরপরে কি ভাইয়া? ক্যাশ মেমো। ক্যাশ মেমো কখন করা হয় ভাই? একটা প্রতিষ্ঠান যখন নগদে বিক্রয় করবে, অর্থাৎ নগদ বিক্রয়গুলা হিসাবভুক্ত করার জন্য যে দলিল পত্র লাগে সেটা হচ্ছে ক্যাশ মেমো। এরপর হচ্ছে ভাইয়া ডেবিট নোট। মনে রাখবা ডেবিট নোট হচ্ছে ক্রয় ফেরতের সাথে সম্পর্কিত, অর্থাৎ ক্রেতা এটা তৈরি করে কে ভাইয়া? ডেবিট নোট তৈরি করবে ক্রেতা, অর্থাৎ ক্রেতা একটা বিবরণ পত্র এভাবে লিখে বিক্রেতার নিকট পাঠাবে, এটা হচ্ছে ক্রয় ফেরত। অর্থাৎ ডেবিট নোট কখন তৈরি করা হয়? যখন ক্রয় ফেরত দেওয়া হয়। ক্রেডিট নোট বা পাওনালিপি এটা কখন করা হয় ভাইয়া? বিক্রয় ফেরত। অর্থাৎ বিক্রয় ফেরত বলতে দেখো ভাইয়া বিক্রয় ফেরত। তাহলে দেখো ভাইয়া ডেবিট নোট হচ্ছে ক্রয় ফেরতের সাথে সম্পর্কিত, আর ক্রেডিট নোট হচ্ছে ভাইয়া বিক্রয় ফেরতের সাথে সম্পর্কিত। এরপরে কি ভাইয়া? ডেবিট ভাউচার। ডেবিট ভাউচার হচ্ছে খরচের সাথে সম্পর্কিত, অর্থাৎ ব্যবসায় প্রতিষ্ঠানে যতগুলাই খরচ হবে সবগুলাই ভাইয়া ডেবিট ভাউচারে লিপিবদ্ধ হবে। আর ক্রেডিট ভাউচারে ভাইয়া কোন হিসাবগুলো যায়? সেগুলো হচ্ছে ভাইয়া আয়গুলো যাবে। এইটাই হচ্ছে তার দলিল পত্র। চালান হচ্ছে তোমার ভাইয়া কি? বাকিতে যখন একটা কোম্পানি, যখন প্রতিষ্ঠান, কোম্পানি বা প্রতিষ্ঠান বাকিতে বিক্রয় করবে সেটা হচ্ছে চালানে যাবে। নগদে বিক্রয় করলে ক্যাশ মেমো লাগবে, এবং যখন একজন ক্রেতা পণ্য প্রোডাক্ট ফেরত দিবে তখন হচ্ছে ক্রয় ফেরতের জন্য আর কি। তো ক্রয় ফেরতের জন্য কি লাগবে? ডেবিট নোট। আর বিক্রয় ফেরতের জন্য যে দলিলটা তৈরি করা হবে সেটা হচ্ছে ক্রেডিট নোট। এবং ডেবিট ভাউচার কখন তৈরি করা হয়? খরচ, যেমন ধরো পণ্য ক্রয়, বেতন প্রদান, ভাড়া প্রদান, এগুলোর জন্য ডেবিট ভাউচার। ক্রেডিট ভাউচার কোনটা? আয়ের জন্য, ধরো বিক্রয়, শিক্ষানবিশ সালামি, এইগুলো হচ্ছে তার দলিল পত্র। এরপরে যাও, এই যে দেখো ভাইয়া কি করে, দেখো এখানে আমি এখানে যেটা বললাম, চালান কে তৈরি করবে? বিক্রেতা, কারণ সে প্রোডাক্ট বিক্রয় করবে। এরপরে দেখো ক্যাশ মেমো, চালান ক্যাশ মেমো দুইটাই বিক্রেতা লিখবে। কাকে প্রেরণ করবে? প্রাপককে। অর্থাৎ বিক্রেতা কার কাছে প্রোডাক্ট বিক্রয় করবে? ক্রেতার কাছে। তাহলে ক্রেতা এটা যাবে। দেখো এরপরে কি? ডেবিট নোট। ডেবিট নোট কে তৈরি করবে? ক্রেতা। কেন ক্রেতা? কারণ ক্রয় ফেরত, তোমার প্রতিষ্ঠানে একজন প্রোডাক্ট ক্রয় করে নিয়ে গেছে, এখন তোমাকে ফেরত দিবে, তাহলে এটা হচ্ছে ক্রেতা তৈরি করবে। ক্রেডিট নোট হচ্ছে বিক্রেতা তৈরি করবে। এইগুলো একটু ভালোভাবে পড়ে মনে রাখতে হবে। এরপরে ভাইয়া দেখি জাবেদার শর্টকাট। ভাইয়া জাবেদার শর্টকাট এটা খুব ইম্পর্টেন্ট ভাইয়া। দেখো আজকে ভাইয়া বলবো যে খালি পড়াচ্ছে পড়াচ্ছে, ভাইয়া অনেক পড়া, আমাদের 2টা চ্যাপ্টার আমরা আজকে কভার করব, একটু মোটামুটি পড়া আছে, ধৈর্য সহকারে ক্লাসটা দেখো। দেখো ভাইয়া এইখানে দেখো আমাদের কি আছে, দেখো কাঠামোগতভাবে জাবেদা লিখন দাখিলাকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সরল দাখিলা, একটা হচ্ছে মিশ্র দাখিলা। ভাইয়া সবই জানো। তো এইখানে সরল দাখিলা আর মিশ্র দাখিলা কি? দেখো ভাইয়া তুমি যখন কোনো কিছু জাবেদা করবা, দুটি হিসাব খাত পাও। ধরো একটা হচ্ছে তুমি পণ্য বিক্রয় করছো, তাহলে কি পাচ্ছি ভাইয়া? বিক্রয় হিসাব, নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ভাইয়া ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ভাইয়া কি পাচ্ছি? বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে ভাইয়া দেখো নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। যখন তুমি কোনো লেনদেনকে জাবেদা দেওয়ার সময় দেখবা যে ডেবিট এবং ক্রেডিট শুধুমাত্র 2টা পক্ষ পাবা, তখন সেটা হচ্ছে ভাইয়া সরল দাখিলা। এখন যখন দেখবা যে মিশ্র দাখিলা কোনটা ভাইয়া? 2 এর অধিক,
মিশ্র দাখিল হচ্ছে ভাইয়া দুইয়ের অধিক পক্ষ পাবা। যেমন ধরো নগদ ব্যাংক জমা নিয়ে তুমি এই ব্যবসা শুরু করলাই, তাহলে যাবে হবে ভাইয়া নগদান ডেবিট, ব্যাংক ডেবিট, মূলধন ক্রেডিট, তাহলে তিনটা পাইলাম। এই তিনটাকে বলতে পারি আমরা মিশ্র দাখিলা। যখন তুমি লেনদেনকে ভেঙে দুইটা পক্ষ পাবা, এটা হবে সরল দাখিলা, আর দুইয়ের অধিক পাইলে সেটা হবে ভাইয়া মিশ্র দাখিলা। এরপরে যাও ভাইয়া, দেখো এখানে আমি যতগুলো পড়াচ্ছি সবগুলো বাসায় অনেক ভালো করে পড়বো। আমাদের পেট বেঁচে যারা ক্লাস করতেছে অনেকগুলো ইনফরমেশন আমরা তোমাদেরকে দিব, সেগুলো সব বাসায় ভালো করে মনোযোগ দিয়ে পড়বা। দেখো ভাইয়া এখানে দেখো বিশেষ জাবেদা। ভাইয়া জাবেদা কিন্তু এক প্রকার না ভাইয়া, জাবেদা হচ্ছে দুই প্রকার। ভাইয়া জাবেদা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ভাইয়া প্রকৃত জাবেদা, প্রকৃত জাবেদা, আরেকটা হচ্ছে কি ভাইয়া বিশেষ জাবেদা। কি ভাইয়া বিশেষ জাবেদা, এটাকে মনে রাখবে। এটাকে সাধারণ জাবেদাও বলতে পারো, সাধারণ জাবেদাও বলতে পারো। তাহলে দেখো ভাই বিশেষ জাবেদা কোনগুলা, দেখো বিক্রয় জাবেদা কি দেখে দলিলপত্র তৈরি করে চালান, বিক্রয় জাবেদা। এখন শোনো, বাকিতে বিক্রয় গুলা বিক্রয় জাবেদা। অর্থাৎ বিক্রয় জাবেদা কখন করা হয়, এদিকে তাকাও না ভাইয়ের, এদিকে তাকাও, কলমের দিকে তাকাও। বিক্রয় জাবেদা কখন করা হবে, বাকিতে বিক্রয়ের সময়। ক্রয় জাবেদা কোনগুলা যাবে, কোন হিসাব লিপিবদ্ধ হবে, ক্রয় জাবেদায় যাবে বাকিতে ক্রয়গুলা। নগদ প্রাপ্তি কোনগুলা যাবে, নগদের যে লেনদেন গুলো সংগঠিত হবে। নগদ প্রদান কোনগুলা যাবে, নগদ টাকা প্রদান করবা, খালি নগদ টাকা বিলাইবা, ভাড়া দিবা, বেতন দিবা, ক্রয় করবা, এইগুলো ভাইয়া নগদ প্রদান জাবেদায় যাবে। এবং এখানে ভাইয়া খুব সুন্দর করে তোমাদের আগের কোন লেকচার সিটে বা কোথাও তোমরা এগুলো দেখাইতে পারবে না ভাইয়া, খুব সুন্দর ভাবে দেখো এখানে সবগুলো দিয়ে রেখেছি। এগুলো সব বাসায় ভালো করে মনোযোগ সহকারে পড়বা, এগুলো পরে পরে মনে রাখতে হবে। আমি কিন্তু আগে আলোচনা করলাম ক্যাশ মেমো এখানে কেন ভাইয়া, দেখো উৎস দলিলের মধ্যে ক্যাশ মেমো কেন নগদ প্রাপ্তিতে বা নগদ লেনদেন সংগঠিত হয়েছে, আর ক্যাশ মেমো হচ্ছে বিক্রয়ের জন্য করা হয়, তাই না ভাইয়া? তো তুমি বিক্রয় করলে নগদ টাকা তো পাইবা না, তাহলে এই জন্য নগদ প্রাপ্তি, তো নগদ প্রাপ্তিতে ক্যাশ মেমো করা হবে, আর নগদ প্রদানও ক্যাশ মেমো করা হবে। ঠিক আছে ভাই, অর্থাৎ তুমি নগদে প্রদান বিক্রয় করো আর ক্রয় করো, কথা বুঝতে পারছো? ওগুলো ক্যাশ মেমোতে যায়, বা ভাউচারে যাবে, যে ডেবিট ভাউচার সকল খরচের জন্য যাবে। এইগুলা ভাইয়া খুব ভালোভাবে ব্যাখ্যা সহকারে চারটা ভালো করে পড়বা। এরপরে দেখি ভাইয়া কি আছে এখানে, এগুলা ওইটার ওইখান থেকে দেওয়া আছে। দেখো আমি দুইটা জাবেদা প্রকারভেদ বললাম, কিন্তু বিশেষ জাবেদা আর একটা বললাম কি প্রকৃত জাবেদা। দেখো বিশেষ জাবেদা এগুলা বিক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয়, নগদ প্রাপ্তি, নগদ প্রদান। এরপরে এগুলা দেখো, আরেকটা আমি তোমাদের লিখে দিচ্ছি। দেখো প্রকৃত জাবেদা এখানে লেখা নাই, প্রকৃত জাবেদা কোনগুলো আমি তোমাদের লিখে দিচ্ছি। দেখো মনে রাখবা, প্রকৃত জাবেদা হচ্ছে সমন্বয় জাবেদা, সমন্বয় জাবেদা। আমি শুধু সমন্বয় লিখেছি, এটা কিন্তু সমন্বয় জাবেদা হবে। বিপরীত দাখিলা, বিপরীত দাখিলা, সমাপনী জাবেদা, এইগুলাকে বলি ভাই আমরা কি প্রকৃত জাবেদা, তাই না ভাই? এগুলোকে বলি প্রকৃত জাবেদা। আর এখানে যেগুলো লেখা আছে ভাই সব বিশেষ জাবেদা। তাহলে তুমি একটা জিনিস মনে রাখতে পারো, দুইটাই মনে রাখতে হবে তা না, বিশেষ জাবেদা এবং প্রকৃত জাবেদা। তুমি যদি ভাইয়া বিশেষ জাবেদা সবগুলো মনে রাখো, এখানে ভাইয়া যেগুলো দিছি বিশেষ জাবেদা, দেখো এখানে বিশেষ জাবেদা যেগুলো ভাইয়া আনছি, এখানে এর বাইরে একটাও জাবেদা নাই ভাইয়া। তুমি যদি বিশেষ জাবেদা মনে রাখতে পারো, প্রকৃত জাবেদা নিয়ে তোমার জানার দরকার নাই। অপশনে বিশেষ জাবেদার বাইরে যেটাই থাকবে সেটাই ভাইয়া প্রকৃত জাবেদা হবে, কথা বুঝতে পারছো? সবই কিছু পড়া লাগে না ভাইয়া, কিছু কিছু জিনিস স্কিপ করতে হবে। সবকিছু পড়লে মাথা গুলাই ফেলবা, মনে রাখতে পারবা না। এই জন্য বিশেষ জাবেদা মনে রাখবা, প্রকৃত জাবেদা মনে রাখার দরকার নাই। বিশেষ জাবেদার বাইরে যেগুলো থাকবে সেগুলোকে বলো ভাইয়া প্রকৃত জাবেদা। এরপরে যাই ভাইয়া খতিয়ান। খতিয়ান তো তোমরা করছো, এটা একটু পড়বা। আমি দুইটা এখানে একটা অংশ নিয়ে আলোচনা করবো ভাইয়া। খতিয়ানের দুই ভাগে বিভক্ত ভাইয়া, একটা হচ্ছে সাধারণ খতিয়ান আর একটা হচ্ছে ভাইয়া সহকারী খতিয়ান। সাধারণ খতিয়ানে কোনগুলা যাবে ভাইয়া, সম্পদ, দেখো ভাইয়া সম্পদ, আয়, ব্যয়, দায়। এরপরে ভাইয়া কি বলতে পারি আমরা, মূলধন। অর্থাৎ এই সবগুলা নিয়ে আমরা কি করি ভাইয়া, সাধারণ খতিয়ান করি। আর সহকারী খতিয়ান বলতে কাদের জন্য ভাইয়া, মনে রাখবা সহকারী খতিয়ান সাধারণত দুইটার জন্য করা হবে। সহকারী খতিয়ান কাদের, বিস্তারিত লেখা থাকে ভাইয়া, এই যে দেনাদার আর পাওনাদার। ধরো আমি এখানে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, ধরো এটা তোমার হচ্ছে, এটা হচ্ছে জের সমূহ, হ্যাঁ এটা হচ্ছে জের। এখানে ধরো তোমার হচ্ছে আমি দেনাদার হিসাব লিখলাম, ধরো আমি চলমান জের চকের মতো একটা করে দেখাচ্ছি, জাস্ট সিম্পল। এখানে পুরোটা যদিও নাই। আচ্ছা দেখো এখানে এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট, এটা হচ্ছে ডেবিট জের, এটা হচ্ছে ক্রেডিট জের। ঠিক আছে ভাইয়া? তো দেনাদার ধরো রহিমের কাছে বিক্রি করছে, তাহলে আমি রহিম লিখবো। রহিম লিখে, রহিম না সরি, ধরো নগদে টাকা পাইছো দেনাদারের কাছে, তাহলে ভাইয়া দেনাদারের কাছে টাকা যখন পাবা, দেনাদার কি হয়, ডেবিট ছিল না, তাহলে এখানে জের বসবে একটা, ধরো
এরপর হচ্ছে ধরো তুমি বাকিতে পণ্য বিক্রয় করছো, তাহলে আবার দেনাদার বাড়বে। অর্থাৎ ধরো আগে ছিল 10 টাকা, এরপরে আবার বিক্রয় করছো, আবার ধরো ভাইয়া বিক্রয় করছো, তাহলে আগে ছিল 10 টাকা, বিক্রয় করছো ধরো আরো 12 টাকা, তাহলে ভাইয়া জেডটা কত, 22 টাকা। তাহলে ভাইয়া দেখো আমি কি বুঝাতে চাচ্ছি, এখানে কি লিখলাম, অর্থাৎ এখানে মূল মূল জিনিসগুলোকে নিয়ে আমরা সাধন খতিয়ান করব। কিন্তু এই যে সম্পদের মধ্যে যে প্রাপ্য হিসাব থাকবে, এই প্রাপ্য হিসাবের সাথে যখন অনেকগুলো জড়িত থাকবে ভাইয়া, অনেকগুলো জড়িত থাকবে, প্রাপ্য হিসাব তো একজন না, কোম্পানিতে অনেকজন থাকতে পারে, এই অনেকজন থাকবে, কোথায় খুঁজে পাবা, তখন তুমি যাবা সহকারী খতিয়ানে। কোথায় যাবে ভাইয়া, সহকারী খতিয়ানে। সহকারী খতিয়ানে এরকম ডিটেইলস সহকারে এক একটা প্রাপ্য হিসাবে টাকা দেওয়া থাকে, যে রহিমের কাছ থেকে কত টাকা পাবো, করিমের কাছ থেকে কত টাকা পাবো, সুমনের কাছ থেকে কত টাকা পাবো, সেটা আমরা সহকারী খতিয়ান থেকে খুঁজে বের করব। তাহলে ভাইয়া বুঝতে পারছো সাধন খতিয়ান ও সহকারী খতিয়ানের মধ্যে পার্থক্য। সাধন খতিয়ান হচ্ছে ভাইয়া সম্পদ আয় ব্যয় দায় মূলধন নিয়ে করা হবে, আর সহকারী খতিয়ান কি, শুধুমাত্র দেনাদারের বিস্তারিত বিবরণ থাকবে, পদ্য হিসেবের বিস্তারিত বিবরণ থাকবে। এরপরে যাই ভাইয়া, নিচে দেখো কি লেখা আছে ভাইয়া, দেখো এখানে সাধারণত দুই প্রকার, কারিবারি বাট্টা আর একটা কি ভাইয়া, নগদ বাট্টা। ভাইয়া এই দুইটা খুব ভালোভাবে বুঝবা। দেখো ভাইয়া এখানে কি বলছে, দেখো আমি একটু উপরের দিকে নেই, দেখো বাট্টা সাধারণত দুই প্রকার, বাট্টা সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে কি ভাইয়া, একটা হচ্ছে কারবারি বাট্টা, একটা হচ্ছে কারবারি বাট্টা ভাইয়া, আরেকটা হচ্ছে কি নগদ বাট্টা। এটা মনে রাখবো ভাইয়া, এটা খাতায় নোট করে নিবা। একটা হচ্ছে কারিবারি বাট্টা আর একটা হচ্ছে নগদ বাট্টা। মনে রাখবো ভাইয়া, কারিবারি বাট্টা হিসাবে লিপিবদ্ধ হয় না, কারিবারি বাট্টা হিসাবে লিপিবদ্ধ হবে না, কোথাও আসবে না। নগদ বাট্টা হিসাবভুক্ত হবে, যে কোনো কিছু জাবেদা করো তোমার নগদ বাট্টার জাবেদা হিসাবে লিপিবদ্ধ করতে হবে, কিন্তু কারিবারি বাট্টার টাকা আমরা কোথাও আনবো না। এখন ভাইয়া কথা হচ্ছে কারিবারি বাট্টা এবং নগদ বাট্টা চিনবা কিভাবে। দেখো কারিবারি বাট্টা ক্রয় এবং বিক্রয় করার সাথে সম্পর্কিত থাকবে। অর্থাৎ আমি লিখা না, এখানে আমি বলে দিচ্ছি, দেখো 10% বাট্টায় পণ্য ক্রয়, 10% বাট্টায় পণ্য বিক্রয়, 10% বাট্টায় পণ্য ক্রয়, 10% বাট্টায় পণ্য বিক্রয়। অর্থাৎ এই ক্রয় বিক্রয়ের সাথে যে বাট্টাটা জড়িত থাকবে সেটাকে বলি ভাইয়া আমরা কারবারি বাট্টা। এরপরে কি ভাইয়া, দেখো নগদ বাট্টা। নগদ বাট্টা দুই প্রকার ভাইয়া, নগদ বাট্টা দুই প্রকার, একটা হচ্ছে দেখো প্রদত্ত বাট্টা। কি বাট্টা ভাইয়া, প্রদত্ত বাট্টা। দেখো ভাইয়া প্রদত্ত বাট্টা, এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার দরকার। আসলে দেখি আমি একটু এদিকে যাই, একটা পেজ ওপেন করি, এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি আমি। দেখো এখানে, দেখো আমি এখানে লিখে দিচ্ছি ভাইয়া, বাট্টা হচ্ছে দুই প্রকার। আমি এখানে কলমটা চেঞ্জ করি, কালারটা ভালো লাগতেছে না। বাট্টা দুই প্রকার ভাইয়া, একটা হচ্ছে কারবারি বাট্টা, আরেকটা ভাইয়া কি নগদ বাট্টা। নগদ, নগদ বাট্টা ভাইয়া এটা দেখো, যারা মোটামুটি মনে রাখবা, আগে হিসাব বিজ্ঞান পড়োই নাই, তারা ক্লাসটা ভালো করে করো, একদম বুঝতে পারবা। কারিবারি বাট্টা ক্রয় এবং বিক্রয়ের সাথে সম্পর্কিত থাকবে ভাইয়া, ক্রয় এবং বিক্রয়ের সাথে সম্পর্কিত থাকবে। আমি যেভাবে লিখে দিচ্ছি এইভাবে নোট করে রাখবা, ক্রয় এবং বিক্রয়ের সাথে সম্পর্কিত থাকবে। ধরো আমি এখানে एग्जांपल লিখে দিচ্ছি, 5% বাট্টায়, 5% বাট্টায় পণ্য ক্রয়, 5% বাট্টায় পণ্য ক্রয়। এরপর আমি আবার লিখলাম তো 5% বাট্টায় পণ্য ক্রয় 10,000 টাকা। কি ভাইয়া, 10,000 টাকা, বা 10,000 টাকা, ধরো 10,000 টাকা। হ্যাঁ, এরপরে ভাইয়া সেম 5% বাট্টায় পণ্য বিক্রয়, এইভাবে লেখা থাকবে ভাইয়া 10,000 টাকা, 10,000 টাকা। দেখো এই দুইটা হচ্ছে ভাইয়া আমাদের কারিবারি বাট্টা। অর্থাৎ আমরা যখন জাবেদা দিব, ধরো 5% বাট্টায় পণ্য ক্রয় জাবেদা দিব, তাহলে ভাইয়া আমি আগে বললাম যে কারবারি বাট্টার টাকা হিসাবে লিপিবদ্ধ করব না, তাহলে 5% বাট্টার টাকা কি করবো ভাইয়া, 10,000 টাকার মধ্যে বাদ দিব। তুমি 10,000 টাকার 5% করো ভাইয়া, 10,000 টাকার 5% করো, 10,000 টাকার 5% কত হবে ভাইয়া, 500। কত হবে, 500। তাহলে আমি জাবেদা দিব কত ভাইয়া, ক্রয় হিসাব ডেবিট। আর কি ভাইয়া, ধরো যদি নগদের হয় তাহলে নগদান হিসাব কি হবে ভাইয়া, ক্রেডিট। অর্থাৎ এটা হবে ডেবিট, এটা ক্রেডিট। তাহলে ভাইয়া দেখো এখানে 9,500, কত হবে ভাইয়া, 9,500, এখানে হবে ভাইয়া 9,500। তাহলে জাবেদা দিচ্ছি, বুঝতে পারছো ভাইয়া। কারিবারি বাট্টা আমি কিন্তু হিসাবে লিপিবদ্ধ করিনি, এটা বাদ দিয়ে দিয়েছি। তাহলে এখন আমরা যাই নগদ বাট্টা কি সেটা নিয়ে আলোচনা করি। দেখো নগদ বাট্টা সাধারণত দুই প্রকার। আমি এটা যেহেতু অলরেডি পড়াই ফেলছি, আমি এটা একটু মুছে ফেলি, না হলে জায়গা হবে না। তোমরা এই ক্লাসটা এখন দেখো, যারা নোট করতে সময় পাও নাই, পরবর্তীতে ক্লাসটা দেখে সুন্দরভাবে নোট করে নিবা খাতায়।
দেখো নগদ বাট্টা দুই ধরনের ভাইয়া, একটা হচ্ছে প্রদত্ত বাট্টা, একটা ভাইয়া কি প্রদত্ত বাট্টা, আরেকটা হচ্ছে ভাইয়া কি প্রাপ্ত বাট্টা। ভাইয়া প্রাপ্ত বাট্টার প্রদত্ত বাট্টা এইগুলা চিনবা কিভাবে দেখো ভাইয়া, প্রদত্ত বাট্টাটা সাধারণত জড়িত থাকে প্রাপ্য হিসাবের সাথে, কার সাথে? প্রাপ্য হিসাবের সাথে। আর এইটা জড়িত থাকবে ভাইয়া পদ্য হিসাবের সাথে। অর্থাৎ দেখো আমি একটা এক্সাম্পল লিখে দিচ্ছি, দেখো ধরো 10,000 টাকার, ধরো ধরো অনির নিকট 10,000 টাকা, 10,000 টাকার পরিবর্তে 10,000 টাকার পরিবর্তে 9,000 টাকা আদায় করছো, পূর্ণ নিষ্পত্তিতে ধরো 9,000 টাকা আদায় করছো। দেখো ভাইয়া অনির নিকট 10,000 টাকার পরিবর্তে 9,000 টাকা আদায় করছো, অনির নিকট কেন টাকা পাবা? কারণ সে তোমার প্রাপ্য হিসাব। তাহলে ভাইয়া আমরা এই যে দেখো এখানে যে বাটাটা লেখা আছে না ভাইয়া, অর্থাৎ 10,000 থেকে 1,000 টাকা যেটা ছাড় পাইছো, মানে তুমি ছাড় দিছো, দেখো এটা তোমার লস ভাইয়া, এটা তোমার লস। 10,000 টাকা পাই তাই তুমি তাকে পেড করছো কত? 9,000 টাকা। মানে 10,000 টাকা পাই তাই তোমার সে পেড করছে কত? 9,000 টাকা। তাহলে 1,000 টাকা পাও নাই, এটাকে বলছি আমরা প্রদত্ত বার্তা, এটাকে বলছি ভাইয়া প্রদত্ত বার্তা। এখন আরেকটা এন্ট্রি যাই আমরা দেখি ভাইয়া, ধরো ধরো রহিমকে রহিমকে 10,000 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে মানে ওই ভাগটা দিয়ে আর কি, পূর্ণ নিষ্পত্তিতে 8,000 টাকা পরিশোধ করছো, 8,000 টাকা পরিশোধ করছো। আমি অর্ধেক লিখছি, বাকিটা ভাইয়া মুখে বলে দিছে। রহিমকে 10,000 টাকার পরিবর্তে পুনরায় 8,000 টাকা পরিশোধ করছো। তাহলে ভাইয়া দেখো 8,000 টাকা যে পরিশোধ করছো তুমি, এখানে 2,000 টাকা তোমার থেকে গেল না ভাইয়া? এই 2,000 টাকা যে থেকে গেল সেটা হচ্ছে তোমার প্রাপ্ত বাট্টা। অর্থাৎ পদ্য হিসাবকে যখন টাকা পরিশোধ করবা সেটার সাথে লিপিবদ্ধ থাকবে প্রাপ্ত বাট্টা, আর প্রদত্ত বাট্টা কার সাথে থাকবে? প্রাপ্য হিসাবের সাথে। এটা সুন্দর করে ক্লাসের পরবর্তী যে সময়টা তুমি বাসায় একটু ব্রেকফাস্ট বা ডিনার করার পর একদম আজকে রাতে ক্লাসের এই টপিকস গুলো নোট করে নেবা। যারা পেড বেচে ক্লাস করতেছে আমি কিন্তু তোমাদের প্রত্যেকের খাতা চেক করব। আমাকে পেড বেচে যারা গ্রুপে আছো সবাই ইনবক্সে ছবি দিবা যে তোমরা এটা নোট করছো। যাই এরপরে যাও, এরপরে আমরা নেক্সটে যাই। দেখো আমরা যেখানে ছিলাম, দেখো আমরা এইখানে ছিলাম। দেখো এরপরে কি বলছে? হিসাবের বৈষম্য, তাই না? আচ্ছা এটা লাগবে না, আমরা এখন নিচে যাই। দেখো ও আচ্ছা, হিসাবের দেখো আর্থিক বিবরণী প্রস্তুত সহজতর করার উদ্দেশ্যে কোনটি করা হয়? তাহলে আর্থিক বিবরণী প্রস্তুত করার উদ্দেশ্যে সহজতর করার জন্য কার্যপত্র করা হয়। অর্থাৎ একটা ক্ষেত্রে মানে তোমার এখানে হচ্ছে তোমার এই নেট লাভের পরিমাণ, এরপর হচ্ছে তোমার কি আর্থিক অবস্থার বিবরণী সবগুলা জানা যায়। অর্থাৎ কার্যপত্র করে একটা কোম্পানি নেট লাভ, আর্থিক অবস্থার বিবরণ, দায় কত টাকা ছিল, সম্পদ কত টাকা ছিল সেটা জানা যায়। হ্যাঁ, এটা কি বলে যে আর্থিক বিবরণী সহজতর করার আগে একটা কোম্পানি কার্যপত্র প্রস্তুত করতে পারে। এরপরে যাও, দেখো বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় করা হলো, সঠিক জাবেদা কোনটি? বিক্রয়ের উদ্দেশ্যে ভাইয়া মনে রাখবা, তুমি যদি কোনো কিছু ব্যবহার করার উদ্দেশ্যে যদি ক্রয় করো তখন হবে, ধরো এখানে বলে দিছি কি বিক্রয়ের উদ্দেশ্যে, ধরো তুমি এটা নাই বলছে, এতটুক লেখা নাই, ধরো বলছে যন্ত্রপাতি ক্রয় করা হলো, তখন ধরে নিতে হবে যে ব্যবসায়ী ব্যবহারের জন্য ক্রয় করছো। তখন হবে কি ভাইয়া? যন্ত্রপাতি হিসাব, ডেবিট, আর কি ভাইয়া? নগদান হিসাব ক্রেডিট। কিন্তু তুমি যদি কখনো বিক্রয় করার উদ্দেশ্যে যদি ক্রয় করো, বিক্রয় করার উদ্দেশ্যে ক্রয় করলে সেটা পণ্য হবে ভাইয়া, পণ্য। কি হবে ভাইয়া? পণ্য। তখন আমরা কি করবো জাবেদা? বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ভাইয়া কি হবে? বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয়, বিক্রয় হিসাব হবে ভাইয়া ক্রেডিট। বিক্রয় হিসাব হবে না, বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয়, সরি ভাইয়া এটা হচ্ছে আমি একটু লিখছি, ক্রয় হিসাব হবে ডেবিট। অর্থাৎ সম্পদ কেন আসবে না? কারণ বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করছে। এরপরে কি ভাইয়া? নগদান হিসাব বা পদ্য হিসাব যেটা থাকে সেটা হবে ক্রেডিট। তাহলে দেখো ভাই এখানে কি আছে? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই যে ভাইয়া আনসার হবে 3। এখন এখানে কিছু এমসিকিউ আছে ভাইয়া, এগুলো ইজি জিনিস, তোমরা এটা পড়বা। জাবেদাকে কি বলা হয়? প্রাথমিক বই বলা হয়, এগুলো তোমরা পারো। তালিকা মূল্যের উপর ক্রেতাকে যে ছাড় দেওয়া হয় একটু আগে বললাম, সেটা হচ্ছে কি ভাইয়া? কারিবারি বাট্টা। কি ভাইয়া? কারিবারি বাট্টা। আরেকটা জিনিস মনে রাখবো, আমাদের উপরে কারিবারি বাট্টার অনেকগুলো নাম আছে, কারিবারি বাট্টা যেমন ব্যবসায়িক বাট্টা আছে, ওই নামও থাকতে পারে, উপরে তালিকা দেওয়া আছে, ওইটা বাসায় ভালো করে পড়বা। এরপরে যাও আমরা নেক্সটে যাই ভাইয়া। দেখো এই যে এগুলা ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত, এগুলো একটু বাসায়
সুন্দরভাবে আমরা আনসার সহ দিয়ে দিব, তোমরা এই জাবেদাগুলো করবা ভাইয়া, এই জাবেদাগুলো করবা। এখন কথা হচ্ছে দেখো আমি এই একটা আনসার করে দিই, দেখো এইগুলো তোমাদের নাই, এগুলো ভাই আমি একটু আনসার করে দিচ্ছি, দেখো এগুলো বুঝবা না, এগুলো ম্যাথ তো। চৈতি ট্রেডার্সের 2020 সালে 20,000 টাকার পণ্য 10% ভাটটাই বাকিতে ক্রয়, 8 জানুয়ারি পদ্য হিসাবের অর্ধেক 2% ভাটটাই পরিশোধ করছো, অর্ধেক অর্ধেক কি করছো ভাইয়া, 10% ভাটটাই পরিশোধ করছো। চৈতি ট্রেডার্সের হিসাবভুক্ত ভাট্টার পরিমাণ কত? দেখো ভাইয়া আমি আগেই বলছি ভাট্টার টাকা হিসাবে ধরবো না, তাহলে 20,000 টাকার 10% করো, কত হবে ভাইয়া? এটা 2,000। কিভাবে এটা তোমরা জানো? 20,000 টাকা এভাবে লিখবা, 20,000 টাকা লিখে ভাইয়া এখানে লিখবা নিচে 100, এরপরে উপরে 20%, তো 100 দিয়ে ভাগ দিবা, 2 2 এই 0 0 কেটে দাও, এটা এটার সাথে গুণ করো, না 10%, সরি এটা হচ্ছে 10%, তাহলে কত হবে ভাইয়া? 200 সাথে 10 গুণ করো, 2,000। কত হবে ভাইয়া? 2,000। তাহলে 2,000 বাদ দিয়ে দিই, তাহলে কত থাকে ভাইয়া? 18,000। তাহলে 18,000 এর মধ্যে বলছে কি ভাইয়া? অর্ধেক পরিশোধ করছো ভাইয়া, অর্ধেক। অর্ধেক বলতে কত ভাইয়া? 9,000 টাকা পরিশোধ করছো 2% ভাগটায়। তাহলে ভাইয়া অর্ধেক, এটার উপর ভাগটা কত পাইছো ভাইয়া? 2 দিয়ে দেখি ভাগ করে, তাহলে এই 0 0 কেটে দিলাম, তাহলে 90 গুণ 2, তাহলে কত হবে ভাইয়া? 180 টাকা। অর্থাৎ ভাগটার পরিমাণ কত ভাইয়া? 180 টাকা। ভাগটার পরিমাণ হবে 180 টাকা। অর্থাৎ আগে কারিগরি ভাগটা বাদ দিতে হবে, বাদ দেওয়ার পর যে টাকাটা থাকবে সেখান থেকে বলছে অর্ধেক পরিশোধ করতে। হ্যাঁ, অর্ধেক পরিশোধ, তাহলে অর্ধেক কত ভাইয়া? 9,000। যতটুকু পরিশোধ করবা সেটার উপর ভাগটা ধরবা, কখনো ভুলেও তুমি 18,000 টাকার উপর ভাগটা ধরলে হিসাব হবে না, এটা ভুল আসবে। এরপরে দেখো ভাই আমি এখান থেকে এগুলো থিওরি এগুলো পারবা, আমি অনেকগুলো কিছু ম্যাথ নিয়ে আসছিলাম, এখানে দেখো এমসিকিউ গুলো বাসায় সলভ করবা। এই যে ভাইয়া, এই যে ম্যাথ, যারাই ক্লাসে ছিল না মনোযোগ সহকারে ভাইয়ার এই কথাটা শুনো, এখনো যারা ইনবক্সে যারা মেসেজ আদান প্রদান করতেছে, একদম এখন নিশ্চুপ থাকো, এগুলা করো না। এই যে যে ম্যাথ গুলো করতেছি এটা প্রত্যেকটা ইউনিভার্সিটির পরীক্ষায় থাকবে। তুমি জাহাঙ্গীরনগরে দাও, জাহাঙ্গীরনগরের পরীক্ষায় থাকবে, রাজশাহী পরীক্ষা দাও, রাজশাহী থাকবে, গুচ্ছ দাও, গুচ্ছতে পাইবা, পাইবা না এমন নাই কোনো জায়গায়, এই ম্যাথ গুলো থাকবে। আর ভাইয়া এখানে 10 থেকে 15টা ম্যাথ আছে, আমি তোমাদের 4 থেকে 5টা বুঝিয়ে দিব, বাকিগুলো বাসায় নিজে করবা। তো ক্লাসটা ভালোভাবে দেখো, না হলে কিন্তু পরে বুঝতে পারবা না। দেখো ভাইয়া এখানে কি বলছে, দেখো 3 নম্বর কোয়েশ্চনটা দেখো ভাইয়া কি বলছে, 2017 সালের আজিজ কোম্পানি সম্পত্তি 50,000 টাকা বেড়েছে, সম্পত্তি 50,000 টাকা বেড়েছে, দায় কমেছে আর 90,000 টাকা, দায় কমেছে 90,000 টাকা, ফলে মালিকানা সত্ত্ব কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? ভাইয়া দেখো আমাদের এখানে একটা হচ্ছে এ সমান এল প্লাস ও ই, এল প্লাস ও ই। ভাইয়া তো অনেক স্পিডে পড়াচ্ছে, এখানে একটু স্লো বুঝাবো। দেখো বলছে ভাইয়া সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাহলে ভাইয়া সম্পদ আমার প্লাস হয়েছে কত? এইভাবে এইরকম যেরকম ম্যাথ পাইবা, ধরো মালিকানা সত্ত্ব বৃদ্ধি না হ্রাস বা সম্পদ বৃদ্ধি না হ্রাস, তুমি এইভাবে সমীকরণটা করবা। 50,000 টাকা লিখবা, লেখার পরে কি করবা ভাইয়া? দায় কমেছে, অর্থাৎ দায় এখানে 90 কত ভাইয়া? 90,000 টাকা কমেছে। তাইলে দেখো ভাইয়া আমরা ওই বের করব, তাইলে ভাইয়া ওই বের করার সূত্রটা কি? আমরা সম্পদ থেকে এটা মাইনাস করব। তাইলে ভাইয়া দেখো 50,000 টাকা আছে, 50,000 টাকা এটার সাথে কি বলছি দেখো মাইনাস করব, তাহলে মাইনাস ফিগার আগে থেকে ছিল আর এখানে মাইনাস ফিগার আছে, তাহলে মাইনাস 90,000। তাহলে ভাইয়া কি হবে? এই মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায় ভাইয়া। তাহলে 50,000 প্লাস হচ্ছে 90,000, তাহলে ভাইয়া দুইটা যোগ করো, কত হবে? 50 আর 9 হবে 1,40,000, অর্থাৎ 1,40,000 হচ্ছে আমাদের প্লাস ফিগার ভাইয়া, প্লাস ফিগার। তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে 1,40,000। হ্যাঁ এটা লাস্টের দিকে। দেখো এখানে কি আছে, দেখো এখানে যেটা বলছি কি, দেখো এখানে প্রথম বলছি দেখো একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বের পরিমাণ। ভাইয়া একদম মনোযোগ সহকারে বুঝো, এই ম্যাথটা যদি তুমি বুঝো বিশ্বাস করো তুমি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা মার্ক করে কমন পাবা। আমি যে আজকে যে ক্লাসগুলো করাচ্ছি, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় যেটা ক্লাস নিচ্ছি, এখান থেকে বাইরে আর কোনো টপিকস নাই যে কোয়েকশন আসে, আমি সবগুলো এখানে অ্যাড করার চেষ্টা করেছি। দেখো এখানে এরপর দেখো বলবা যে পেট বেঁচে ভাই এত সময় ক্লাস নিচ্ছ, ভাইয়া কম সময় ক্লাস নিয়ে তোমরা ঠকাইবা, কথা বুঝতে পারছো? আমি কেন বেশি সময় ধরে ক্লাস নিব? আমার তো কোনো প্রফিট নাই, প্রফিট হচ্ছে তোমাদের। দেখো আমি যদি 1 ঘন্টার ক্লাস নিই অনেক কিছু শেষ করা যায় না, মনোযোগ সহকারে বাসায় যেহেতু বসে আছো ফ্যানের তলে, একটু সব মনোযোগ সহকারে ক্লাসটা করতে হবে ভাইয়া। এটা দেখো কষ্ট তো আমার হচ্ছে ভাই, আমি 1.5 থেকে 2 ঘন্টা ধরে কথা বলে যাচ্ছি, অনবরত কথা বলতেছি, তো তোমরা একটু কষ্ট করতে পারবা না বাসায় বসে বসে? দেখো ভাইয়া এটা কিভাবে হবে, জাস্ট এই ম্যাথটা বুঝো ভাইয়া। দেখো এই ম্যাথটা বুঝো কিভাবে ভাইয়া সলভ করতেছি। দেখো এখানে এ সমান এল প্লাস ও
ও ই দেখো আমি এখানে কি সুন্দর করে সলভ করে নিব দেখো ভাইয়া। আর কি কি বলছে দেখো, 31শে ডিসেম্বর 2017-তে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বের পরিমাণ 80,000, দায়ের পরিমাণ ছিল 30,000। তাহলে দেখো ভাইয়া এইখানে একটু মনোযোগ দিয়ে বুঝো, এখানে একটু মনোযোগ দিয়ে বুঝো। আমার দায় ছিল কত ভাইয়া? দায় ছিল 30,000, মালিকানা সত্ত্ব 80,000। তাহলে ভাইয়া এখানে ছিল 80,000, দায় ছিল কত? 30,000। তাহলে আমরা জানি ভাইয়া যে দায় মালিকানা সত্ত্ব সমান সমান কি সম্পদ, অর্থাৎ এই দুটো উপাদান যোগ করে আমি সম্পদ পাই। তাহলে আমি কি এখন সম্পদের পরিমাণটা এই দুটো উপাদান থেকে বের করে নিতে পারবো না? অবশ্যই পারবো। তো তুমি যখন দুইটা উপাদান দেওয়া আছে ভাইয়া, তুমি এই নিচে চলে যাবা না, অর্থাৎ তুমি এখান থেকে মনে রাখবা দুইটা উপাদান দেওয়া আছে মানে তোমার এই তৃতীয় উপাদানটা তোমাকে বের করে নিতে হবে। কিভাবে বের করো দেখো ভাইয়া, এই দুটো উপাদান যোগ করো। আমরা তো জানি ভাইয়া সম্পদ সমান সমান এল প্লাস ও ই, অর্থাৎ দায় মালিকানা সত্ত্ব মিলে যেটা হবে সম্পদ সেটা একাই হবে। তাহলে দেখো ভাইয়া কিভাবে হবে, 30,000 আর 80,000 কত হয় ভাইয়া? 1,10,000। তাহলে ভাইয়া আমি এখানে 1,10,000 বসাইতে পারি না? 1,10,000, এতটুকু বুঝতে পারছো কিনা দেখো। এরপরে দেখো কি বলছে, দায়ের পরিমাণ 30,000 টাকা, এরপরে বলছে হ্রাস পেয়ে দাঁড়ায় 50,000 টাকা। এছাড়াও সারা বছরের সম্পত্তির পরিমাণ দেখো ভাইয়া, একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বের পরিমাণ 80,000, দায়ের পরিমাণ ছিল 30,000 টাকা। হ্রাস পেয়ে দাঁড়ায়, দেখো ভাইয়া এখানে একটা জিনিস মনে রাখবা, মালিকানা সত্ত্ব হ্রাস পেয়ে, ঠিক আছে ভাইয়া এখানে একটা জিনিস মনে রাখবা, এটা হবে এখানে, এখানে একটু মিসিং আছে, এখানে লাগবে যে মালিকানা সত্ত্ব, হ্যাঁ এটা হবে ভাইয়া মালিকানা সত্ত্ব। অর্থাৎ আমি আবারও বলি সেটা কি হবে দেখো, দায়ের পরিমাণ 30,000 টাকা, মালিকানা সত্ত্ব হ্রাস পেয়ে দাঁড়াইছে কত ভাইয়া? 50,000 টাকা। মালিকানা সত্ত্ব হ্রাস পেয়ে 50,000 টাকা দাঁড়াইছে। তাহলে ভাইয়া দেখো এখানে, এছাড়া সারা বছরের সম্পত্তির পরিমাণ কত ছিল? 11,500 টাকা হ্রাস পেয়েছে। তাহলে ভাইয়া আমি এখানে কি করতে পারি, 11,500 টাকা হ্রাস পেয়েছে যেহেতু মাইনাস করব, ঠিক আছে ভাইয়া মাইনাস করবো। এখন দেখো এখানে বলছে কি দেখো, সম্পত্তি ও মালিকানা সত্ত্বের পরিমাণ কত, দুইটা উপাদান চাইছে, এটা আর ওইটা চাইছে। এখন ভাইয়া একটা জিনিস মনে রাখো, একটা জিনিস মনে রাখো, এই যে এখানে বলছে যে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, হ্রাস পেয়ে দাঁড়ায় 50,000 টাকা। তাহলে তুমি এখন একটা জিনিস চিন্তা করো ভাইয়া, সম্পত্তির পরিমাণ হচ্ছে এত টাকা হ্রাস পেয়েছে, আমি মাইনাস করে দিচ্ছি, এই যে দেখো মাইনাস করে দিছি। এখানে কি কোথাও বলা আছে যে দায়ের পরিমাণ হ্রাস পেয়েছে? বলে নাই। তাহলে আমার দায় যা ছিল তাই হবে ভাইয়া 30,000, দায় যা ছিল তাই হবে 30,000। এরপরে দেখো ভাইয়া এইখানে দেখো, আচ্ছা আমি তোমাদের আরেকটু ঝামেলা যদি হয় ভাইয়া, দেখো এই যে কোয়েকশনটা যেটা আছে, আচ্ছা তোমাদের যদি বেশি প্রবলেম হয় ভাইয়া, এই টপিকসটা কেটে দিলাম, এটা ছাড়াই বুঝো ভাইয়া, এটা ছাড়াই বুঝো। ধরো এটা নাই, হ্যাঁ তোমরা আগে বুঝো, নাহলে একটু টাফ হয়ে গেলে ভাইয়া বুঝতে পারবা না। হ্যাঁ আমি তোমাদের নেক্সট মেথও করাবো, এখানে যেটা আছে সেটা ধরো ভাইয়া নাই। হ্যাঁ এখন চিন্তা করো, দেখো আমি প্রথমে কি বললাম ভাইয়া, ব্যবসায় প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্বের পরিমাণ 80,000 বসাইলাম, এরপরে দায়ের পরিমাণ 30,000 বসাইলাম ভাইয়া, 30,000 আর 80,000 কত? 1,10,000। এরপরে কি ভাইয়া বলছে দেখো, এছাড়াও সারা বছরের সম্পত্তির পরিমাণ এত টাকা হ্রাস পেয়েছে। তাহলে ভাইয়া এটার থেকে যদি হ্রাস পাই তাহলে কি করবো ভাইয়া? কমাই ফেলবো। তাহলে কত হবে ভাইয়া? 88,500 টাকা হবে। আমি দেখি আগে ঠিক করছি কিনা, 88,500, এখানে কত ছিল? 11,500। তাহলে 0 0 0, 18 কে 9 10, 10, আর এটা হচ্ছে কত? 18 কে 9 কে 10, আর এটা হচ্ছে 10। তাহলে ভাই আর এখানে ভুল হয়েছে, আর একটু হবে। অর্থাৎ 10,000 থেকে এটা বাদ দিলে কত হবে? আমরা যদি 10,000 থেকে 11,000 বাদ দিই তাহলে হবে কত ভাইয়া? 99,000, ঠিক না ভাইয়া? 99,000 থেকে 500 বাদ দিব ভাইয়া, তাহলে কত হবে? 88,500 হবে। অর্থাৎ 1,10,000 থেকে আমি যদি 11,500 বাদ দিই তাহলে হবে ভাইয়া 88,500। এখন এই যে আমাদের দেখো আমরা পেয়ে গেছি যে সম্পত্তির পরিমাণটা কত হবে, সম্পত্তির পরিমাণটা কত হবে, সম্পত্তির পরিমাণটা কত হবে। এখন ভাইয়া একটা জিনিস দেখো, এই যে আমরা মালিকানা সত্ত্বের পরিমাণটা জানি না কত হবে, মালিকানা সত্ত্বের পরিমাণটা জানি না কত হবে। আগে যা করছো এটা ভুলে যাও, শুধুমাত্র দায়টা নামাই ফেললাম, কারণ দায়ে কোনো পরিবর্তন হয় না, দায়টা নিচে নেমে গেছে। এখন আমি মালিকানা সত্ত্বটা বের করব। কিভাবে বের করবো ভাইয়া? এই 88,500 থেকে, মনে রাখবা আমার তো দুইটাই সমান সমান হতে হবে, তাই না? তা আমি এই যে সম্পদ, অর্থাৎ এই যে এ থেকে দায় মাইনাস করলে আমি ওই পাবো। তাহলে ভাইয়া 88,500 থেকে 30,000 টাকাটা মাইনাস করো, তাহলে কত হয় ভাইয়া? 0,0,5, 8, আর এখান থেকে 3 গেলে কত ভাইয়া? 8 থেকে 3 গেলে 5, তাহলে 58,500। তাহলে ভাইয়া এখানে কত হবে? 58,500। তাহলে ভাইয়া দেখো আমাদের সম্পত্তির পরিমাণ হচ্ছে 88,500 এবং মালিকানা সত্ত্বের পরিমাণ হচ্ছে ভাইয়া কত? 58,500।
এইভাবে ম্যাথ গুলা করবা। এইটা না ধরে করাইলাম কারণ ইজিলি বুঝার জন্য, হ্যাঁ তোমরা যেহেতু নতুন ম্যাথ গুলো করতেছো এইভাবে করাইলাম। এরপরে দেখো আমি এখানে একটা ম্যাথ লিখছি, দেখো এইটা একটু দেখো, এটা কিভাবে করবা আমি একটু দেখাই দিচ্ছি। দেখো এখানে বলছে আর্থিক বছরের শুরুতে সম্পত্তির পরিমাণ 786 টাকা, দায়ের পরিমাণ 257 টাকা। ভাইয়া এই যে এইভাবে করে নিবা, এ সমান এল প্লাস ও ই, তাহলে সম্পত্তির পরিমাণ 786 টাকা, তাহলে দেখো ভাইয়া 786 টাকা, দায়ের পরিমাণ 257 টাকা। এখন দেখো উক্ত বছরে দায় কমেছে তো মালিকানা সত্ত্ব বেড়েছে তো, তাহলে ভাইয়া আমাদের যেহেতু এখানে দুইটা উপাদান দেওয়া আছে, তাহলে আমাদের তৃতীয় উপাদানটা বের করে নিব। এরপরে কি বলছে, উক্ত বছরে, এটার সাথে রিলেটেড না ভাইয়া, এটা হচ্ছে পরে দায় কমেছে এবং মালিকানা সত্ত্ব বেড়েছে এত টাকা। তাইলে আমাদের একটা কাজ হচ্ছে ভাইয়া মালিকানা সত্ত্বটা বের করে নেওয়া। তাহলে আমরা জানি সম্পদ থেকে দায়টা যদি মাইনাস করি, এটা থেকে যদি এটা মাইনাস করি, এটা থেকে এটা মাইনাস করলে ভাই আমরা মালিকানা সত্ত্ব পেয়ে যাব। তাহলে দেখো 786 টাকা, তাহলে কত হয় ভাইয়া 9, এরপরে কত হয় ভাইয়া 8 থেকে 7 ছিল 2, এরপর হচ্ছে ভাইয়া কত 7 থেকে 2 গেলে 5, 500 কত ভাইয়া 29 টাকা। 7 থেকে 5 গেলে 2, 7 থেকে 2 গেলে কত ভাইয়া 5, 529 টাকা। তাহলে ভাইয়া আমার এখানে মালিকানা সত্ত্ব কত 29 টাকা। ভাইয়া এই এতটুকু ম্যাথ তোমাকে আগে বুঝতে হবে ভালো করে, না হলে পারবা না। এই এতটুকু ম্যাথ তোমাকে আগে ভালোভাবে বুঝতেই হবে যে এ সমান এত হবে, অর্থাৎ এ সমান মালিকানা সত্ত্ব, এ সমান হচ্ছে এল প্লাস ওই। এই সমীকরণটা সবসময় মনে রাখবা। ভাইয়া দেখো উপরে দেওয়া ছিল সম্পত্তির পরিমাণ বসাইছি, দায়ের পরিমাণ ছিল সেটাও বসাইছি। বসানোর পরে আমি চিন্তা করলাম আমার তো এইখানে মালিকানা সত্ত্বের পরিমাণটাই দেওয়া নাই, তাহলে আমি তো বের করে নিতে পারবো। অর্থাৎ দুইটা উপাদান থাকলে তৃতীয় পক্ষটা বা তৃতীয় উপাদানটা ইজিলি বের করা যায় প্লাস মাইনাস করে, ঠিক আছে ভাইয়া। তাহলে এটা হচ্ছে কত ভাইয়া 529 টাকা। ভাইয়া কত হবে 529 টাকা। তাহলে দেখো এখন কি বলছে, নেক্সট এর কথায় আসো, দায় কমেছে 57 টাকা। ভাইয়া দায়টা কমেছে 57 টাকা, ঠিক আছে। এরপরে মালিকানা সত্ত্ব বেড়েছে 49 টাকা, তাহলে আমি এই যে এখানে 49 টাকা যোগ করে দিব, 49 টাকা যোগ করে দিব। এখন বলছে কি ভাইয়া দেখো সম্পত্তির উক্ত বছর সম্পত্তির পরিমাণ কি রূপ, কত টাকা ধারা পরিবর্তন হয়েছে, অর্থাৎ সম্পত্তি দায় পেয়ে বৃদ্ধি পেয়েছে নাকি হ্রাস পেয়েছে সেটা বের করব। এইগুলো খুব আস্তে ধীরে আমি বলতেছি, দেখো ভালো করে বুঝো। আমার এখানে বলে দিছে যে ভাইয়া দায় কমেছে 57 টাকা, দায় কমেছে 57 টাকা। এই অঙ্কটা ভালো করে বুঝো ম্যাথটা, বাকিগুলো তোমরা বাসায় খুব সলভ করতে পারবা। মালিকানা সত্ত্ব বেড়েছে ভাইয়া 49 টাকা, তাহলে দেখো মালিকানা সত্ত্ব বেড়েছে 49 টাকা, তাহলে আমি ভাইয়া এটা থেকে এটা মাইনাস করে দিব। দেখো আমি কিন্তু এখানে সমান দিচ্ছি, আমার চাইছে কি ভাইয়া যে বলছে সম্পত্তির পরিমাণ, অর্থাৎ এই উপাদানটা চাইছে। তো আমি এখন ফাইনাল যেটা বের করবো, দেন এটা থেকে প্লাস মাইনাস করে এটা বের করে ফেলবো, ঠিক আছে। তাহলে দেখো 7 থেকে 7 গেলে 0, 15 থেকে 9 গেলে 6, এখানে 1, তাহলে 160 টাকা। ভাইয়া কত 160 টাকা। এরপরে দেখো ভাইয়া কি হবে, এটা যোগ করো, 9 আর 9 যোগ করো, কত হয় ভাইয়া 18, 4 2 6, আর একে কত ভাইয়া 7, আর এখানে হচ্ছে কত ভাইয়া 5। তাহলে আমার সম্পদ কি হবে, তাহলে ভাইয়া আমরা তো জানি যে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, জানি না ভাইয়া এটা বোর্ডে লেখা আছে, অর্থাৎ এই দুইটা মিলে যা হবে সম্পদ একাই সেটা হবে। তাহলে ভাইয়া আমাদের এই যে দুইটা যে উপাদান আছে এটা যোগ করে দিলে আমরা সম্পত্তির পরিমাণটা পেয়ে যাচ্ছি। দেখো ভাইয়া 578 টাকা প্লাস 160 টাকা। ভাইয়া এটা যোগ করো, 8, 6 আর 7 কত 13, 13 কত ভাইয়া 1, 5 আর 1 6, আর একে কত ভাইয়া 7, 738 টাকা। ভাইয়া আনসার কত হবে 738 টাকা, অর্থাৎ প্লাস না মাইনাস, প্লাস, কারণ এটা মাইনাস ফিগারে বের হয় নাই। তাহলে বলতে পারি আমরা সম্পত্তির পরিমাণ 738 টাকা বৃদ্ধি পেয়েছে, সম্পত্তির পরিমাণ 738 টাকা। তাহলে দেখো ভাইয়া মানে 738 টাকা বৃদ্ধি পেয়েছে, যদিও না বলে যে সম্পত্তির পরিমাণ শেষে হচ্ছে কত ভাইয়া 738 টাকা। আর যদি তোমার বৃদ্ধির কথা বলে বা হ্রাসের কথা বলে তখন তোমার হচ্ছে কি ভাইয়া না, দেখো এখানে একটা জিনিস তোমাদের বলে দিই, আমি যেটা বের করলাম এই জিনিসটা বুঝো। হ্যাঁ দেখো আগে আমাদের সম্পদের পরিমাণটা ছিল 786 টাকা ভাইয়া, সম্পত্তির পরিমাণটা ছিল 786 টাকা, এখন ওইটা দাঁড়াইছে কত ভাইয়া 738 টাকায়। তাহলে আমাদের সম্পদের সমাপনী যে 738 টাকা। প্রশ্নতে এইভাবেই চাইবে যে বলবে সম্পত্তির সমাপনী জের কত, ওই যে বলছে উক্ত বছরের সম্পত্তির পরিমাণ কি রূপ বা কত দ্বারা পরিবর্তন হয়েছে এটা বের করতে বলছে। কিন্তু আমি যে প্রশ্নের আনসারটা বের করেছি সেটাকে বলি ওই বছরের সমাপনী জের, অর্থাৎ কিসের জের ভাইয়া সম্পদের সমাপনী জের। এখন বলছে কত টাকা দ্বারা হ্রাস বা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ কত টাকা দ্বারা পরিবর্তন হয়েছে। তাহলে ভাইয়া দেখো আমাদের প্রথমে ছিল 786 টাকা, তাহলে আমাদের হয়েছে কত শেষে সম্পদ কমে গেছে, কত কমছে ভাইয়া দেখো এই যে 738 টাকা, অর্থাৎ 16 থেকে 8 বাদ দেও ভাইয়া কত হয়
8 হয়, এখান থেকে 7 থেকে 3 গেলে ভাইয়া কত হয়? 7 থেকে 3 গেলে 4। তাহলে ভাই এই যে 48 টাকা, তাহলে ভাইয়া দেখো আমার আগে ছিল সম্পদ বেশি, এখন কমে গেছে, তাহলে মাইনাস 48 টাকা আমরা বলতে পারি না ভাইয়া? কারণ এই থেকে এটা যদি মাইনাস করি তাহলে আমরা কমে গেছে কতটুকু পরিমাণ পেয়ে যাচ্ছি? -48। তাহলে -48 টাকাটা হচ্ছে আমার সম্পত্তির পরিমাণ কত দ্বারা পরিবর্তন হয়েছে, তখন তুমি বলবা যে 48 টাকা দ্বারা পরিবর্তন হয়েছে, অর্থাৎ 48 টাকা সম্পত্তি হ্রাস পেয়েছে। এরপরে দেখো এইগুলা তোমরা বাসায় একটু পড়ে নিবা, এইগুলো একটু বাসায় ভালোভাবে ম্যাথ যেগুলো আছে এগুলো সব এসডব্লিউ ভালোভাবে করে নিবা। আর এই স্লাইডে যত কিছু পাইবা সবগুলা বাসায় ভালোভাবে পড়বা। যদি কোনো প্রবলেম থাকে তোমরা ইনবক্সে বা তোমাদের গ্রুপে জানাবা, আমি নেক্সট এইগুলা সব প্রবলেমগুলো আবার সলভ করব। আর একটা কথা বলে রাখি, যারা পেড বেচে আসো তোমরা ভাবতেছো ওই যে লাইভে ক্লাসটা কেন নিচ্ছি, আসলে দেখো আমাদের প্রথম ক্লাস তো এটা লাইভে নিচ্ছি, পরবর্তী যে ক্লাসগুলো হবে পেড বেচে হবে, কারণ তোমরা টাকা দিয়ে পড়তেছো ভাই, তোমাদের সাথে আমরা বেইমানি করবো না। কথা বুঝতে পারছো? তোমাদের পেড বেচে ক্লাস নিব তোমরা ছাড়া, আর এখানে আর আমি থাকবো প্রেজেন্ট, এছাড়া আর কেউ প্রেজেন্ট থাকবে না, কেউ ক্লাস করতে পারবে না। ধন্যবাদ। বাসায় ভালো করে পড়াশোনা করবা, যা পড়াইছি এটা আজকের মধ্যে শেষ করার চেষ্টা করবা, বা 1 থেকে 2 দিনের বেশি সময় লাগাবা না।